লাস্ট ক্লাসে ফর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল, তারপর হচ্ছে আপনার ইমেজ, ভিডিও, এমবেড ভিডিও এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো ওকে ফাইন। আমরা তাহলে আজকে কি করব? আজকে আমরা HTML এর আরো একটা ট্যাগ সম্পর্কে জানবো, তবে একটু পরে। তার আগে আমরা শুরু করব CSS। ঠিক আছে? ওকে, তো CSS কি সেটা একটু বলি। CSS কে আমরা স্টাইল শিট বলি। এটাকে আসলে ল্যাঙ্গুয়েজ বলা হয় না, এটাকে স্টাইল শিট বলা হয়। মূলত HTML মার্কআপটাকে আমরা হচ্ছে CSS দিয়ে স্টাইল দিতে পারি। আর CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। তো এটা মনে না রাখলেও চলবে, তারপরে মনে রাখেন, দরকার পড়তে পারে ইন্টারভিউর সময়, এছাড়া প্রয়োজন পড়ে না খুব একটা। আচ্ছা গেল। এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে CSS কয় ধরনের? CSS 3 ধরনের হয়ে থাকে, আমরা এখন 3 ধরনের ব্যবহারই দেখব। তো শুরু করি। আমাদের ফোল্ডার আমরা ওপেন করে নিছি ক্লাস 5। এখানে একটা HTML ফাইল আছে, সেটার মধ্যে ক্লিক করলাম, সেটা চলে আসছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যে বেসিক স্ট্রাকচারটা সেটা নিয়ে নিব। এরপর হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি ক্লাস 5। ওকে, তাহলে আমাদের কাছে এটা চলে আসছে। এবার হচ্ছে আমরা বডিতে কাজ করব। তো বডিতে প্রথমত ধরেন আমরা একটা H1 ট্যাগ নেই, এই ট্যাগটাকে নিয়ে কাজ করি। আমি একটা H1 ট্যাগ নিলাম, এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু CSS, সেভ করলাম। সেভ করার পরে আমি আমার ফাইলটাকে এখন ওপেন করব। এটা গত ক্লাসের ফাইল। এখান থেকে আমরা জাস্ট ওপেন উইথ গুগল ক্রোমে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন টু CSS কথাটা চলে আসছে। ওকে, এইটুকু আমরা সবাই বুঝি, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা এটাকে স্টাইল করব। স্টাইল করার জন্য আমাদের CSS লিখতে হবে। তো স্টাইল কি বা CSS দিয়ে আমরা কি করব একটু বলে নেই। CSS দিয়ে যত ধরনের স্টাইল আছে, যেমন আপনি এটাকে ডানে পাঠাতে চান, মাঝে পাঠাইতে চান, এটাকে বড় করতে চান, ছোট করতে চান, এটাকে কোনো কালার দিতে চান, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান, এটাকে আপনি স্ক্রিনের কোনো একটা জায়গায় সেট করতে চান, এইখানে সেট করে রেখে দিতে চান, এখানে সেট করে রেখে দিতে চান, বা স্ক্রিনের একদম মাঝামাঝি অবস্থায় সেট করে রেখে দিতে চান, মানে যে কোনো কিছু আপনি CSS দিয়ে করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আপাতত আমরা এটার একটা কালার দিতে চাচ্ছি, এখন আমরা সেটা কিভাবে দিব। তো কালার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেই CSS মানে যাকে কালার দিব তাকে আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে কালারটা দিতে পারি। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। তো যেহেতু CSS হচ্ছে একটা স্টাইল শিট, আমরা HTML এ CSS দিয়ে যা কিছু করতে যাব স্টাইল দিয়ে করতে হবে। ঠিক আছে? তো আমরা এইখানে এই H1 যে ট্যাগটা আছে, এই ট্যাগটার আমরা অ্যাট্রিবিউট সবাই ব্যবহার করতে পারি। ট্যাগটা যেখানে শেষ শুরু হয় সেই নামের পর একটা স্পেস দিয়ে আমরা কি করি, অ্যাট্রিবিউটের নাম লিখি। তো এখানে আমরা এখন যে অ্যাট্রিবিউটের নাম লিখবো সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। দেন আমরা একটা ইকুয়াল সাইন দিব, দেন ডাবল কোটেশন। এবার আমাদের এখানে কাজ করতে হবে। এখানে কি কাজ করব? এই এই যে অ্যাট্রিবিউটটা, নরমালি আমরা অ্যাট্রিবিউটের মধ্যে কি করি, ইকুয়াল সাইন ডাবল কোটেশন দিয়ে যে জি একটা ভ্যালু দিয়ে দেই। এখানে যেমন href এর মধ্যে আমরা একটা লিংক দিয়ে দেই। তারপর ধরেন আমরা টাইপের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট দেখেছিলাম, সেখানে আমরা ওই যে ABC 1 2 3 এরকম যে লিস্টের মধ্যে দেখেছিলাম। তারপরে বর্ডার অ্যাট্রিবিউটের মধ্যে 1 লিখে দিছিলাম টেবিল বানাতে গিয়ে। তো এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে দুইটা জিনিস অ্যাড করতে হবে। একটা জিনিস হচ্ছে আমি এই যে স্টাইলটা দিব, প্রথম কথা হচ্ছে আমি কি ধরনের স্টাইল দিব। ঠিক আছে? তারপরে হচ্ছে কেমন স্টাইল দিব। কি ধরনের স্টাইল বলতে, স্টাইল বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন আপনি তাকে কালার করতে পারেন, কিংবা তার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, কিংবা তাকে অ্যালাইন করতে পারেন, তার অ্যালাইনমেন্ট আপনি সেট করে দিতে পারেন। সেন্টার অ্যালাইনমেন্ট হবে নাকি রাইট হবে নাকি লেফটই থাকবে, অ্যালাইনমেন্ট আপনি বলে দিতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের CSS মানে স্টাইলটা বিভিন্ন ধরনের হতে পারে। তো প্রথম বিষয়টা হচ্ছে কি ধরনের স্টাইল দিব। তো আমাদের উদ্দেশ্য কি ছিল, কালার দেওয়া। তো আমরা এখন কালার স্টাইল করব। আচ্ছা, এরপরে কালার যে দিব, এই কালারের তো আবার বিভিন্ন রকম আছে, যেমন নীল, লাল, হলুদ, কমলা, অনেক রকম আছে না? তো আমরা কোন কালার দিব বা কি স্টাইল দিব, প্রথম বিষয়টা হচ্ছে কি ধরনের দিব, আর এটা হচ্ছে কেমন দিব। ঠিক আছে? তো এখন এই কি ধরনেরটা হচ্ছে আমরা এখন কালার দিতে চাচ্ছি, তাই এখন আমাদেরকে প্রথমে লিখতে হবে এখানে কালার। এরপরে আপনাকে এখানে একটা কোলন দিতে হবে। জি, এই যে কি ধরনের স্টাইল দিব এই জিনিসটাকে বলা হয় আপনার প্রপার্টি।
ঠিক আছে? তো এই প্রপার্টির ফলে আপনাকে একটা কোলন দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। এরপর আপনাকে কি কালার দিবেন সেটা বলতে হবে, আর সেটার নাম হচ্ছে যে কোনো কিছু। ধরেন আপনি দিতে চাচ্ছেন রেড, আর অবশ্যই এই জিনিসটাকে বলা হয় ভ্যালু। এই রেডটা হচ্ছে ভ্যালু, আর এই ভ্যালুর পরে অবশ্যই আপনাকে একটা সেমিকোলন দিতে হবে। কেন সেমিকোলন দিতে হবে? কারণ আপনি ইন ফিউচারে বা এখনই আপনি এটার সাথে আরো কালার অ্যাড করতে চাইতে পারেন। যেমন আপনি এটার কালার দিলেন রেড, কিন্তু এটাকে চাচ্ছেন ছোট করে ফেলবেন, ফন্টের সাইজটা ছোট করে ফেলবেন, তখন আপনাকে আবার নতুন ধরনের প্রপার্টি ইউজ করতে হবে না? ঠিক আছে, তো তাহলে কি করতে হবে? নতুন ধরনের প্রপার্টি যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন আরেকটা অ্যাড করতে হবে। জি ওয়ালাইকুম আসসালাম। তো নতুন একটা অ্যাড করতে গেলে আপনাকে আরেকটা লিখতে হবে, এই জন্য এখানে সেমিকোলন দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে সেভ করি, সেভ করে দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন আসছে কিনা। একটা রিলোড করেন, দেখেন পরিবর্তন আসছে। এটার কালার কি হয়েছে? রেড। আচ্ছা আমি আপাতত এটা ফেলে দিই, একটু কনফিউশন থাকতে পারে, এটা বাদ দিলাম। বাদ দিয়ে একটা রিলোড করেন, দেখেন পাইছে? পাই নাই। এবার আসি আবার, দেখেন আমরা একটা অ্যাট্রিবিউট দিব যে কোনো কিছুকে স্টাইল দেওয়ার জন্য। আমি আরেকটা ট্যাগ নেই, ধরেন H2, এইখানে লিখলাম ওয়েলকাম সাপোজ, সেভ করে এখানে একটা রিলোড করলাম, দেখেন এখানে আসছে ওয়েলকাম কথাটা। ওকে, এবার আমরা স্টাইল দিব কাকে সেটা নির্ধারণ করি। কাকে দিব? H1 কে। যাকে দিব তাকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউটের নাম কি? স্টাইল। তো আমরা এখানে অ্যাট্রিবিউটের নামটা বলে দিলাম। দেন আমরা এখানে এবার স্টাইল অ্যাট্রিবিউটটা এমন একটা অ্যাট্রিবিউট যেখানে সে ভ্যালু হিসেবে দুইটা জিনিসকে গ্রহণ করতে পারে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। জি, তো একটা প্রপার্টি কি? প্রপার্টি যেটা সেটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি। আমরা কিন্তু এখন সিএসএস লিখতেছি, মূলত আমরা এই যে এইচটিএমএল এর মধ্যে লিখতেছি বলে আমাদের এই অ্যাট্রিবিউটটা লিখতে হয়েছে। কিন্তু যখন আমরা শুধু সিএসএস ফাইলে গিয়ে কাজ করব তখন আর আমাদের এই অ্যাট্রিবিউটটা লিখতে হবে না। যেহেতু আমরা এখানে সিএসএস লিখব, তাই আমাদের অবশ্যই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে তারপরে তার মধ্যে সিএসএস লিখতে হবে। সিএসএস এর তিনটা পার্ট থাকে, আমি একটু পরে আসতেছি, জাস্ট ইনলাইন সিএসএসটা একটু বুঝে নেন। তো আমরা কি করব? একটা স্টাইল নামক অ্যাট্রিবিউট দিব, তারপরে আমরা বলবো আমরা কি ধরনের স্টাইল করতে চাচ্ছি। তো আমরা একটু আগে করতে চাইছিলাম কি? কালার, তাই আমরা এখানে লিখছিলাম কালার। আর কি ধরনের স্টাইল করতে চাচ্ছি সেটা লেখার পর একটা কোলন দিতে হবে মাস্ট। এরপর আপনাকে একটা ভ্যালু সেট করতে হবে, ঠিক আছে? তো এই ভ্যালুটা কি? যেই প্রপার্টিটা ইউজ করলাম সেই অনুযায়ী, যেহেতু আমরা কালার দিচ্ছি তার মানে আমাদের অবশ্যই কালারের একটা নাম দিতে হবে। তো এখান থেকে এই যে দেখেন এখানে সাজেস্ট করতেছে আপনি কি কালার দিতে চাচ্ছেন, আপনি এখান থেকে কালার সেট করতে পারেন, কিংবা আপনার পছন্দ মতো কোনো কালার যদি নাম থেকে থাকে সেই নামও আপনি দিতে পারেন। তো আমি এখানে কালারের নামটা দিয়ে দিলাম, আর কালারের নামটা হচ্ছে ভ্যালু। আর এইটার পরে অবশ্যই আপনাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। সেমিকোলন দেওয়া মানে আমার এই কাজটুকু শেষ। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখবো এটার কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? এখন যদি আমি এটার সাথে আরো কিছু অ্যাড করতে চাই করতে পারবো। যদি এখানে সেমিকোলন না দিতাম তাহলেও দেখেন কোনো সমস্যা হয় নাই, হয়েছে? না হয় নাই। কিন্তু সেমিকোলন না দিলে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন না। মানে আমি যদি চাই এটাকে এখন অ্যালাইনমেন্ট ঠিক করব, অর্থাৎ এটাকে আমি সেন্টার অ্যালাইন করব, মাঝখানে নিয়ে আসব, তাহলে আমাকে এখানে ওই অ্যালাইনমেন্টটা সেট করতে হবে। আর অ্যালাইনমেন্ট সেট করতে গেলে যেটা করতে হবে, আপনাকে নতুন একটা জিনিস অ্যাড করতে হবে। আর নতুন অ্যাড করতে গেলে অবশ্যই সেমিকোলন দিয়ে বলতে হবে আমার আগেরটার কাজ শেষ, এবার নতুনটা আমি অ্যাড করব। বুঝতে পারছি? আর পুরো বিষয়টাই কিন্তু ডাবল কোটেশনের মধ্যে ঘটবে, এটার বাইরে যাওয়া যাবে না। ওকে, এবার আপনি এখানে বলেন নতুন কি দিতে চান। নতুন দিতে চাচ্ছি টেক্সট অ্যালাইন, দেন আমরা একটা কোলন দিব, এরপরে কি করতে চান সেটা বলে দেন। সাপোজ আমরা সেন্টার করতে চাচ্ছি, এখানে সেমিকোলন দিলাম না, তারপরেও কাজ করবে, কোনো সমস্যা নেই। দেখেন চলে আসছে শেষে। মানে এইখানে যেটা করতে হবে, যদি এটাই আপনার শেষ স্টাইল হয়ে থাকে তাহলে সেমিকোলন না দিলেও চলবে, কিন্তু এটার পরে যদি আরেকটা থাকে তাহলে অবশ্যই সেমিকোলন দিতে হবে। কিন্তু গুড হ্যাবিট হচ্ছে শেষেরটা না আগেরটা না তার পরেরটা এত দেখার দরকার নাই, আমরা সবসময় কি করব? সেমিকোলন ব্যবহার করব, এটাই হচ্ছে গুড হ্যাবিট। তো আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তো দেখেন আমরা দুইটা প্রপার্টি অলরেডি দেখে ফেললাম, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে টেক্সট অ্যালাইন। আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার লিখছি বলে এটা সেন্টারে আছে, যদি লিখতাম রাইট তাহলে এটা ডান পাশে চলে যাইতো। দেখেন এটা ডান পাশে চলে গেছে। আর যদি বাম পাশে নিতে চাই তাহলে লিখতে হবে লেফট, অথবা কিছুই লিখবো না, কারণ ডিফল্ট ভাবে এটা লেফট অ্যালাইনই থাকে। আচ্ছা,
তো আমরা এখানে লিখবো সেন্টার, সেভ করলাম, একটা রিলোড করলাম, তো এটা সেন্টারেই রাখলাম। ওকে, বুঝতে পারছি সবাই? এবার H2 কে যদি স্টাইল করতে যাই এইটাকে, তাহলে কই কি লিখতে হবে, কোথায় লিখতে হবে? এই যে এইখানে, বুঝতে পারছি? এবার এখানে জাস্ট এসে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে দিব, তারপরে ওকে কি করতে চাচ্ছেন সেটা করতে চান। যেমন ধরেন আমি এখানে বলতে চাচ্ছি ওরও টেক্সট লাইন হবে, সেন্টার হবে, ঠিক আছে, অবশ্যই সেমিকোলন দিয়ে দিব, তাহলে এটাও দেখবে এখন মাঝখানে চলে আসছে। ওকে, এইভাবে আমরা সিএসএস করতে পারি। সিএসএস 3 ধরনের হয়, একটু আগে বলছি। এতক্ষণ আমরা যেইটা দেখলাম সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ঠিক আছে? এটাকে কি বলবো আমরা? ইনলাইন। তবে এটা খুব কম ব্যবহার করা হয়, খুব বেশি ব্যবহার করা হয় না, কারণ একটা ট্যাগের মধ্যে বা একটা ট্যাগকে আমরা অনেক রকমের স্টাইল দিই, ঠিক আছে? এরকম না যে শুধু দুইটাই দেই, দেখা যাবে একজনকে আমরা 10-12টা দিয়ে দিচ্ছি। এখন এই পুরো লাইনের মধ্যে যদি 10-12টা লিখি, তাহলে কিন্তু সাপোজ এইটাকেই কপি করেন না, ধরেন এইখান থেকে এই পর্যন্ত আমরা কপি করলাম, কন্ট্রোল সি, ধরেন এরকম এরকম দিলাম অনেকগুলা। এখন দেখেন তো এই H1 ট্যাগ শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এটা খুব মানে হিবিজিবি অবস্থা না? আবার আরো কন্টেন্ট থাকবে, আরো অ্যাট্রিবিউট থাকতে পারে, শুধু তো স্টাইল অ্যাট্রিবিউট থাকে না, আরো এটার সাথে আরো অ্যাট্রিবিউট থাকতে পারে, সবকিছু একটা বেশি ভেজাল মনে হবে। এই জন্য সাধারণত আমরা ইনলাইন সিএসএসটা ব্যবহার করি না, আমরা এটা ব্যবহার করি না, তাই আমাদের এখানে আপাতত এটা এখানে লিখতে হবে না। তবে এই না যে ইনলাইন সিএসএস ব্যবহার করা হয় না একেবারেই, এমন কিন্তু না, ইনলাইন সিএসএস ও ব্যবহার করা হয় মাঝে মাঝে। যেমন ধরেন আপনার ওয়েবসাইট রেডি, আপনার ওয়েবসাইট হয়ে গেছে, এখন ওয়েবসাইটে আপনার লাইভও করে ফেলছেন, হঠাৎ করে দেখলেন কি হ্যাঁ একটা জিনিস অ্যাড করা দরকার বা একটা জিনিস চেঞ্জ করা দরকার, তখন আমরা ওই চিন্তা করি যে ছোট্ট একটা জিনিস তো জাস্ট ইনলাইনে লিখে দেই, ধুম করে আমরা লিখে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? আবার কখনো কখনো এটা হয়, অনেক সময় দেখা যায় যে আমরা সিএসএস এর অনেক কিছু চেঞ্জ করতে পারতেছি না, এটা অনেক প্যারা দিচ্ছে আমাদেরকে, তখন আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করি, যেন হচ্ছে ইনলাইন সিএসএস এর গুরুত্বটা সবচেয়ে বেশি থাকে। যেই 3 ধরনের সিএসএস আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ইনলাইন সিএসএস এর, আমি একটু পরেই দেখাচ্ছি, বুঝতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হচ্ছে এই এইচটিএমএল ফাইলেই আমরা কাজ করব, শুধুমাত্র হেড ট্যাগের মধ্যে। এখন আর আমরা কোনো ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে কাজ করব না, আমরা হেড ট্যাগের মধ্যে চলে যাব, এই হেড ট্যাগের মধ্যে আমরা সিএসএস লিখব আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই টাইটেলের পরে এসে একটা ট্যাগ নিব, এই ট্যাগের নাম হচ্ছে এবার স্টাইল। এতক্ষণ স্টাইলটাকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতেছিলাম, ঠিক আছে? যেই ট্যাগকে স্টাইল দিচ্ছিলাম সেই ট্যাগের মধ্যেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করছিলাম। আর এখন আমরা কোনো অ্যাট্রিবিউট দিব না, কারণ এখন আমরা আলাদা বাহিরে লিখতেছি, এজন্য আমরা শুধু ট্যাগের নামই লিখে দিব কি স্টাইল। তো এই স্টাইল ট্যাগের মধ্যে আপনাকে এন্টার প্রেস করে ভিতরে আসতে হবে, কারণ এটার ভিতরে আপনি সিএসএস লিখবেন, যত রকমের সিএসএস আছে সব এটার ভিতরে লিখতে হবে, লিখে তারপরে কাজ করতে হবে। তো আমরা একটু আগে দেখে আসছি কালার দেওয়ার জন্য প্রপার্টি দিতে হয় কি কালার, আর ভ্যালু দিতে হয় যেই কালারটা দিতে চাচ্ছি সেটা। তো ধরেন আমি এখানে লিখলাম কালার কোলন রেড, এভাবেই তো দিছিলাম, প্রপার্টির পরে কি দিছিলাম কোলন, আর ভ্যালুর পরে কি দিছিলাম সেমিকোলন। আচ্ছা, এই অবস্থায় যদি সেভ করি, তারপর যদি আমরা আমাদের ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে দেখেন তো কারো কালার কি রেড আছে? নাই। কেন নাই? কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যেই ট্যাগের মধ্যে স্টাইল দিছিলাম সেই ট্যাগের মধ্যেই আমরা ছিলাম। এখন আমরা কি বাহিরে আসছি না? ট্যাগ কাজে কয়টা? 2টা। আর একটা প্রফেশনাল ওয়েবসাইট যখন করতে যাবেন, ট্যাগ কি শুধু 2টা থাকবে? 200টাও থাকতে পারে, 2000ও থাকতে পারে। তো এইখানে গিয়ে যে আপনি কালার রেড দিলেন, ওই 2000 ট্যাগের মধ্যে কাকে দিলেন সে কি জানে? এই জন্য কোনো স্টাইল দিতে পারতেছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত সিলেক্টরকে ধরতে হবে। সিএসএস এর টোটাল 3টা পার্ট, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে প্রপার্টি, আর একটা হচ্ছে ভ্যালু। প্রথমে আমাদের ধরতে হবে সিলেক্টরকে। সিলেক্টর হচ্ছে আমরা কাকে স্টাইল দিতে চাচ্ছি, আর প্রপার্টি হচ্ছে আমরা কি ধরনের স্টাইল দিতে চাচ্ছি, আর ভ্যালু হচ্ছে আমরা কেমন স্টাইল দিতে চাচ্ছি। ভ্যালুটা সবসময় নির্ভর করে প্রপার্টির উপরে। প্রপার্টি যদি কালার রিলেটেড হয় তাহলে ভ্যালুটাও কালার হবে, আর যদি প্রপার্টি সাইজ রিলেটেড হয় তাহলে ভ্যালুতে আমরা একটা ইউনিট ব্যবহার করব, সাপোজ 10 পিক্সেল 20 পিক্সেল, ঠিক আছে? তো এভাবে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তো প্রথমত আমরা যদি বাহিরে মানে ইন্টারনাল সিএসএস হিসেবে লিখি, তাহলে আমাদের আসবে কয়টা?
তিনটা পার্ট। প্রথম পার্টটার নাম হচ্ছে সিলেক্টর। এইবার আপনার কাছে যেই দুইটা ট্যাগ আছে তাদের মধ্য থেকে আপনি একজনকে সিলেক্ট করতে চাচ্ছেন। তো কাকে সিলেক্ট করতে চাচ্ছেন তার নাম এখানে বলবেন। ধরেন আমরা চাচ্ছি H2 কে সিলেক্ট করতে বা H1 কে সিলেক্ট করতে। করলাম। সিলেক্ট করার পরে এই সিলেক্টরের পরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু করবেন, শেষ করবেন। ঠিক আছে? এইটার ভিতরে এবার আপনি যা যা দরকার তা লিখেন। এতক্ষণ আমরা যে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যেভাবে লিখে আসছি, এখন আপনি এইটার মধ্যে সেভাবে লিখে যান। বুঝতে পারছি? এবার আপনি বলেন যে তোমার কালার হবে সাপোজ রেড। ওই যে প্রপার্টি আর এই যে ভ্যালু। সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন। দেখেন কালার রেড হয়েছে। আবার আপনি যদি চান টেক্সট অ্যালাইন সেন্টার করতে, এখানে লিখবেন টেক্সট অ্যালাইন সেন্টার সেমিকোলন। সেভ করেন, রিলোড করেন, চলে আসছে। বুঝতে অসুবিধা আছে কারো কোনো? আচ্ছা, এখন দেখেন আমরা কখনোই এইভাবে এক লাইনের মধ্যে শুধু লিখে যাব না। আমরা যেটা করব, যেহেতু একটা ট্যাগকে বা একজন সিলেক্টরকে আমরা অনেক রকমের স্টাইল দিব, তাই এক লাইনে যত লিখব তত হিবিজিবি হতে থাকবে। তাই আমরা এক লাইনে না লিখে সবসময় কি করব, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, এখানে এন্টার প্রেস করব, যেন হচ্ছে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা লাইনে লিখতে পারি, দেখতেও সুন্দর হবে এবং ক্লিন থাকবে জিনিসটা। এবার আসেন আমি এখানে ওই দুইটা জিনিসকে পেস্ট করে দিলাম, টেক্সট লাইনটা তাহলে নিচে চলে আসবে। ঠিক আছে? ও আচ্ছা, এটা সহ কপি হয়েছিল, এটা বাদ দেন। তাহলে দেখেন H1 শুরু এখানে, H1 শেষ এখানে, এবং এখানে আমরা কালার দিলাম আর টেক্সট লাইন দিলাম। দুইটাই এখন আমাদের এখানে পেয়ে যাবে। যতই আমরা এখানে এন্টার প্রেস করি এগুলো কোনো সমস্যা না। স্টাইলগুলো শুধু থাকতে হবে কি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটার বাইরে আবার যাওয়া যাবে না। এবার আপনি যদি আরো কিছু করতে চান, যেমন এখানে বললেন তোমার একটা ফন্ট সাইজ দিব। ঠিক আছে? এবার হচ্ছে আমি আমার ফন্ট যেটা সেটা বড় করতে চাচ্ছি, এটাকে আমি করে দিলাম 55 পিক্সেল। এই ক্ষেত্রে কিন্তু কোনো কালারের নামও হবে না বা সেন্টার রাইটও হবে না। কেন? কারণ ফন্ট সাইজ হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা কি করে, কোনো একটা সাইজ মানে ইউনিট নিবে আমাদের, হচ্ছে যেমন পিক্সেলে নিতে পারি, কিংবা আমরা কি বলে REM এ নিতে পারি, EM এ নিতে পারি। ঠিক আছে? তো আমরা মূলত যখন ওয়েবে কাজ করব তখন আমরা সবসময় ইউনিট হিসেবে ব্যবহার করব পিক্সেলকে। ঠিক আছে? তো আমরা এখানে 55 পিক্সেল দিলাম। তো এখন দেখেন আমরা একটা রিলোড করার সাথে সাথে এটা অনেক বড় হয়ে গেছে, আগের সাইজে আর নাই। আরেকটা বিষয় আছে, দেখেন সিএসএস এর প্রপার্টির ক্ষেত্রে যখন প্রপার্টি দুইটা ওয়ার্ডের হয় তখন মাঝখানে একটা হাইফেন দিতে হয়। যেমন দেখেন কালার, এখানে কিন্তু কোনো হাইফেন নাই, বাট আমরা যখন টেক্সট অ্যালাইন লিখলাম তখন টেক্সট একটা ওয়ার্ড আর অ্যালাইন আরেকটা ওয়ার্ড, মাঝখানে কি দিতে হচ্ছে হাইফেন। তারপরে ফন্ট আর সাইজ দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, মাঝখানে দিলাম হাইফেন। বুঝতে পারছি? তো এটা আমাদের অবশ্যই ইউজ করতে হবে, একসাথে লেখা যাবে না। ওকে, তো আমরা ইন্টারনাল সিএসএস এর ব্যবহারটাও দেখে ফেললাম। এবার আসি, যদি আমরা H2 কে আবার স্টাইল করতে চাই সেই ক্ষেত্রে কি করব। সেই ক্ষেত্রে জাস্ট এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা থেকে আমরা বের হয়ে যাব, কারণ আমাদের H1 এই সেকেন্ড ব্র্যাকেটের পরেই শেষ। এবার আপনি নতুন করে H2 কে কল করেন। H2 কে কল করার জন্য প্রথমে আমরা H2 এর নাম লিখব, অর্থাৎ সিলেক্টরের নাম লিখব, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবার এন্টার প্রেস করব। এবার এটার মধ্যে আপনি করে যান কি দিতে চাচ্ছেন। ধরেন ওকেও আপনি বলতে চাচ্ছেন টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে আপনি কি করতে চাচ্ছেন পরে করতেছি, দেখি আগে সেন্টার হয় কিনা। রিলোড করলাম, সেন্টার হয়েছে। এবার আমরা কি করব, ধরেন ফন্ট সাইজ বাড়াবো, তাহলে লিখবো ফন্ট সাইজ, এটা কি দিলাম ধরেন 45 পিক্সেল। সেভ করলাম আর ব্রাউজার একটা রিলোড করলাম, এই যে 45 পিক্সেল। এখানে একটা জিনিস আমি অ্যাড করি, আমরা হেডিং গুলার H1 থেকে H6 পর্যন্ত আমাদের হেডিং আছে, এটুকু আমরা সবাই জানি। হেডিং গুলোর সাইজ যখন আমরা CSS দিয়ে নির্ধারণ করব, এই ব্যাপারে আপনার সবসময় খেয়াল রাখতে হবে। আমি H1 এর একটা সাইজ দিলাম, H2 এর সেম সাইজ কখনোই দেওয়া যাবে না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে না, কিংবা তার চেয়ে বেশি দেওয়া যাবে না। এইখানে যদি আমি 55 দেই, এখানে অবশ্যই 55 এর নিচে রাখতে হবে, কারণ H2 কখনোই H1 এর বেশি করা যাবে না। ঠিক আছে? সো আমরা যখন H1 কে একটা স্টাইল দিব, আমাদের মনে রাখতে হবে এটার ফন্ট সাইজ কত দিয়েছি, আর H2 কে আমরা অবশ্যই তার চেয়ে ছোট, ওটাকে 55 দিলাম, এটাকে 50 দিলাম, কোনো সমস্যা নেই। কোনটা? এটাকে যদি 20 দেন H1 কে, হ্যাঁ না তার বেশি না, তার কম দিতে হবে, তার সমানও দিতে পারবেন না। ঠিক আছে? ওর তো বড় ভাই, সম্মান আছে না একটা। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। জি
হ্যাঁ সেটাতে আসবো। আচ্ছা এইটুকু আগে বুঝি, এইটুকু বুঝছি সবাই? আচ্ছা তাহলে আমরা কয় ধরনের সিএসএস শিখলাম? 2 ধরনের। এই 2 ধরনের ব্যবহারটাই আসলে কম, ঠিক আছে? ব্যবহার এই দুইটাই কম। আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে, এবার এখন যেটা যাব এক্সটার্নাল সিএসএস, সেটা এটাই আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে ইন্টারনাল সিএসএস ব্যবহার করা হয় না এমনও না, হয় যদি ওয়ান পেজ টেমপ্লেট হয় অনেক ক্ষেত্রে, মানে ছোট্ট একটা টেমপ্লেট, খুব বেশি কিছু নাই, সেই ক্ষেত্রে ইন্টারনাল সিএসএস ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বিভিন্ন টেমপ্লেট বানানোর জন্য, যেমন ধরেন আপনারা অনেক ধরনের আছে, আপনার প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি কাস্টম কিছু ডিজাইনের পেজ রাখতে চাচ্ছেন। যেমন আপনারা নাম শুনতে পারেন আপনার ওয়ার্ডপ্রেস, আপনারা নাম শুনতে পারেন শপিফাই, ঠিক আছে, এরকম অনেক নাম শুনতে পারেন। তো এই ধরনের, যেমন ধরেন আপনার তারপর ধরেন ইবের নাম শুনছেন কেউ? ইবের কথাই বলি, ইবে কি করে, অ্যামাজনের মতো, ওই হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওদের কিন্তু বিজনেস। তো ধরেন এই ইবে, অ্যামাজন, আপনি যদি এই জাতীয় প্ল্যাটফর্মগুলোতে আপনি একটা করেন, আপনার একটা স্টোর করেন, মানে আপনার নিজের স্টোর, তো এই স্টোরটাকে আপনি আপনার মতো করে রাখলেন। তো আপনার স্টোরের কোন একটা নির্দিষ্ট পেজকে আপনি আপনার পছন্দ মতো, মানে ইবের ডিজাইনে না, আপনি আপনার পছন্দ মতো কাস্টম একটা ডিজাইন করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে ওই টেমপ্লেটটা আপনি কিভাবে আপলোড করবেন? তখন ওই টেমপ্লেট তারা যেটা করে শুধুমাত্র একটা পেজের জন্য নেয়, আপনি আলাদা আলাদা পেজ নিলে হবে না, একটার মধ্যেই সব করতে হবে। তখন এই যে এই ধরনের হয়ে থাকে, ঠিক আছে, এই ইন্টারনাল সিএসএস ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য একটা পেজের মধ্যে আপনাকে সব করতে হবে, অথবা যদি আপনি অন্য কোনো ফাইলে করেন, সেই ফাইলটাকে অনলাইনে রেখে তার লিঙ্কটা এখানে ধরায় দিতে হবে, ঠিক আছে, তাহলেও সমস্যা নাই। কিন্তু ওরা আসলে একাধিক ফাইল আপনার কাছ থেকে নিবে না, একটা ফাইল নিবে, শুধু HTML ফাইলটা, আর কিছু নিবে না। শুধু এই কোডগুলো নিয়ে পেস্ট করে দিবেন, আপনার পেজ ওইখানে রান হয়ে যাবে। কিন্তু আপনার ওই কোড তো একটা পেজের কোড নিতে পারতেছেন, আলাদা আলাদা অনেকগুলো পেজের কোড নিতে পারতেছেন না, তাই আপনাকে শুধু এই পেজে ইনলাইন করতে হবে, ইন্টারনাল করতে হবে, ঠিক আছে। তো HTML ফাইলে আপনি ইন্টারনাল জাভাস্ক্রিপ্টও করতে পারবেন, ইন্টারনাল সিএসএসও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ওই ধরনের কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ধরনের ইন্টারনাল সিএসএসটা লাগে, আর হচ্ছে ইনলাইন সিএসএসটা লাগে। তবে এমন না যে হচ্ছে যে এগুলো অনেক বেশি করতে হয়, এগুলো খুব কম কাজ, মানে এমন না যে সবাই এই কাজগুলো আপনাকে দিয়ে করাবে, এগুলো খুবই কম। যখন করাবে তখন আপনি করে দিবেন, আর যখন আপনার নিজে সাইট ডেভেলপ করবেন বা ডিজাইন করবেন, তখন আপনি আলাদা আলাদাই করবেন, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে এটাই করতে হবে যে আমরা একটা এক্সটার্নাল ফাইলে কাজ করব। তো আমরা এখান থেকে আপাতত এগুলো ফেলে দিচ্ছি, এগুলো নাই, সেভ করে দিলাম। সেভ করে আমরা ব্রাউজারে এসে রিলোড করলাম, দেখবো আবার আমার স্টাইল আর পাচ্ছে না। এবার আমাদের কাজ হচ্ছে একটা ভিন্ন ফাইল ক্রিয়েট করা, যেই ফাইলের মধ্যে মূলত আমরা হচ্ছে সিএসএস লিখব। আর এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউ, তারপরে এখান থেকে টেক্সট ডকুমেন্ট, নতুন ফাইল। এবার এই ফাইলের এক্সটেনশন HTML হওয়া যাবে না, এই ফাইলের এক্সটেনশন হতে হবে CSS। তাই আমি এখান থেকে এটা কেটে দিলাম, ডিলিট দিয়ে এগুলো কেটে দিলাম। এই ফাইলের নাম সাধারণত ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এই মূল যেই ফাইলটা থাকে সেটার নাম দেয় হচ্ছে style.css। তবে এটা ইন্ডেক্স নামের মতো ম্যান্ডেটরি নাম না যে আপনাকে এই নামই দিতে হবে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। তবে সবাই ব্যবহার করে style.css। style.css-টা বলতে বোঝায় এটা হচ্ছে আপনার মূল CSS। অনেকে style.css এর পরিবর্তে এখানে লেখে main.css, সেক্ষেত্রে সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের CSS ফাইল হয়ে গেল। এখানে CSS ফাইল ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমরা এখানেও দেখতে পাবো যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে, যেহেতু আমরা পুরো ফোল্ডারটাই ওপেন করে রাখছিলাম এখানে। এবার আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন। তো কাজ করার জন্য কি করতে হবে? আপনার এই যে সিলেক্টর, সেগুলোকে ধরতে হবে, ধরে জাস্ট কাজ করতে হবে। এই ক্ষেত্রে স্টাইল ট্যাগ বা স্টাইল অ্যাট্রিবিউটের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এখন আর HTML এ কাজ করতেছি না, আমরা কাজ করতেছি CSS ফাইলে। যেহেতু CSS ফাইল, তাই আমরা শুধু CSS এর অংশগুলাই লিখব, অর্থাৎ ওই যে তিনটা জিনিস, আমাদের সিলেক্টর, আমাদের প্রপার্টি, আর হচ্ছে আমাদের ভ্যালু। তো আমরা যদি চাই যে এখন সেটা ব্যবহার করব, তাহলে করতে পারবো। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত সিলেক্টরের নামটা বলতে হবে। সিলেক্টরের নাম বলার পর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাও আমরা ওই ইন্টারনাল সিএসএস এ দেখে আসছি, সেম ওয়ে, দেন এন্টার প্রেস করে যা যা করার করেন। সাপোজ হ্যাঁ করা লাগবে, আমরা এখানে লিখলাম কালার কোলন রেড,
ঠিক আছে, কি করলাম আমরা H1 কে একটা কালার দিলাম, সেভ করলাম। এবার ব্রাউজারে এসে আমরা একটা রিলোড করলাম। তো রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, যদিও আমরা এখানে লিখছি H1 এবং যা যা করা দরকার ছিল আমরা সবকিছুই এখানে করছি। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে মূলত না পাওয়ার কারণটা খুঁজে বের করা। না পাওয়ার কারণ হচ্ছে আমাদেরকে HTML ফাইলে এসে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে একটা CSS ফাইলে মানে ভিন্ন একটা ফাইলে কাজ করতেছি সেই ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। কারণ সেই ফাইলটাকে না চিনাইলে তো ওরা জানবে না যে আসলে আমাকে এই স্টাইলটা দেওয়া হচ্ছে। আর এটা দেওয়ার জন্য আমাদের হেড ট্যাগের মধ্যে এখানে আমরা যে কোনো একটা জায়গায় লিংক নামক একটা সিঙ্গেল ট্যাগ ব্যবহার করব। তো আমরা এখানে লিখলাম লিংক, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা ট্যাগ চলে আসছে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর এই ট্যাগের মধ্যে দুটো অ্যাট্রিবিউট আসবে, একটার নাম হচ্ছে রিলেশন আর একটার নাম হচ্ছে হাইপার রেফারেন্স। তো রিলেশনটাকে লিখতে হয় REL আর হাইপার রেফারেন্সটাকে লিখতে হয় href, যেটা এটার সাথে আমরা আগেও পরিচিত ছিলাম। বলেন তো কোন ট্যাগে ছিল এটা? অ্যাঙ্কর ট্যাগে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এখানে লিংক দিয়ে দিতাম। মূলত এই href এর মধ্যে আমাদের CSS ফাইলে লিংক দিতে হবে। CSS ফাইলে লিংক মানে এটা তো অনলাইনে নাই, মানে আমাদের জাস্ট পাথটা বলে দিতে হবে কোথায় আছে। তো দেখেন এই পাথের বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। যেহেতু আমাদের ফাইলটা দেখেন HTML ফাইল ইনডেক্স, এই ইনডেক্স ফাইলটার পাশেই যেহেতু CSS ফাইল আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? শুধু নাম দিলেই হবে। যদি এই ফাইলটা একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে ফোল্ডারের নাম স্ল্যাশ তারপরে ফাইলের নাম। সো আমরা জাস্ট এখানে এখন কি করব, আমাদের style.css ফাইলটাকে কল করে দিব। আর রিলেশনের মধ্যে অবশ্যই স্টাইল শীট এটাই থাকতে হবে, যদিও এটা আমরা ডিফল্ট মানে যখন ট্যাব দিয়েছি এটা চলে আসছে অটো। বাট যদি আপনি অন্য কোনো কোড এডিটরে করেন সেই ক্ষেত্রে যদি না আসে তাহলে অবশ্যই স্পেলিংটা দেখে রাখেন, স্টাইল শীট এটা জাস্ট লিখতে হবে। এটা হচ্ছে সম্পর্ক, এই মানে আমরা যে লিংক করাচ্ছি একটা ফাইলকে, এই ফাইলের সাথে ওর সম্পর্কটা কি? ওর সম্পর্কটা হচ্ছে স্টাইল শীট। মানে এই ফাইলটাকে আমরা একটু আগেই বললাম CSS হচ্ছে একটা স্টাইল শীট, মূলত এটা কোনো ল্যাঙ্গুয়েজ না। তো এই ফাইলটা এইটার নাম এটাকে স্টাইল শীট বলা হয়, তাই জাস্ট ওরা এখানে ওই রিলেশনটা বোঝানোর জন্য এখানে স্টাইল শীট দেয়। ঠিক আছে, ওকে। তো লিংক ট্যাগ অন্য কারণেও ব্যবহার হতে পারে, সেটা আমি পরে জানাবো আপনাদের। তো হচ্ছে আমরা আপাতত রিলেশনটা স্টাইল শীট দিয়ে বলে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে এই দুইটা ফাইল একজন আরেকজনের সাথে কি বলে কানেক্টেড হয়ে যাবে, লিংক হয়ে যাবে। চাইলেই এখন আমরা এটার মধ্যে যে কোনো CSS ব্যবহার করতে পারবো, আর প্রত্যেকটা CSS এই ফাইলের উপরে এসে আঘাত করবে। এবার আমরা সেভ করি, সেভ করে একটা রিলোড করি, দেখতে পাচ্ছি এখানে আমাদের ওই কালারটা চলে আসছে। ওকে ফাইন। এবার আমরা চাই যে এটাকে আরো কিছু করতে, এখন আপনি একটার পর একটা করে যান। যেমন আবার আমরা সেই টেক্সট লাইনে চলে আসলাম, সেন্টার করে দিলাম। আবার আমরা ফন্ট সাইজে চলে আসলাম, আপনার 50 পিক্সেল করে দিলাম, সেভ করলাম আর ব্রাউজারে রিলোড করলাম। দেখতে পাচ্ছি এগুলো সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার আমি আসি ওই যে একটা কথা বলছিলাম যে যেই তিনটা CSS আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য কাকে দেওয়া হয়? ইনলাইনকে। তো এবার আমরা সেটা দেখব। দেখেন আমরা এক্সটার্নাল CSS এর মধ্যে কি লিখছি? কালার রেড। এখন আমি এই H1 কেই ইনলাইনে গিয়ে বলবো তোমার কালার হবে গ্রিন। এটার জন্য আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিব। এটাকে কি বলা হয়? ইনলাইন CSS ইকুয়াল সাইন দেন ডাবল কোটেশন। এখানে এসে যদি বলেন কালার হবে গ্রিন, সরি কালার হবে গ্রিন। এবার যদি সেভ করি আর একটা রিলোড করি তাহলে দেখেন এটার কালার গ্রিন হয়ে গেছে। ব্রাউজার কিন্তু দেখতেছে H1 কে দুই জায়গায় কালার দেওয়া হয়েছে, একটা হচ্ছে এইখানে কালার হচ্ছে রেড, আরেকটা হচ্ছে এইখানে কালার হচ্ছে গ্রিন। কিন্তু প্রাধান্য পাবে ঘরের ছেলে, কারণ ওইটা হচ্ছে বাইরের ছেলে। বুঝতে পারছি? আচ্ছা, এই জন্য কখনো কখনো যদি এরকম হয় ঝামেলা করে, মানে CSS চেঞ্জ করা যাচ্ছে না, বা অনেক সময় অনেক কোড থাকার ক্ষেত্রে, মানে এটা নরমালি কি হয় যখন আপনি একটা ডেভেলপড সাইট নিয়ে কাজ করতে যাবেন, সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, ঠিক আছে, বা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করতেছেন, থিমটা অন্য কারো করা, কিন্তু এই থিমের কোনো একটা ডিজাইন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, পারতেছেন না অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসের ফাইলে প্রবেশ করে, ওই থিমের ফাইলে প্রবেশ করে ওইটাকে খুঁজে বের করে ইনলাইন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এছাড়াও এক্সটার্নালে কাজ করতে গিয়েও আরো অনেক রকমের আছে, সেটা আমি আপনাদের দেখাবো। মানে এখানেও আমরা অনেকভাবে প্রাধান্য আনতে পারি, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব।
আমরা এবার যেটা করব সেটা হচ্ছে একটা ট্যাগ সম্পর্কে আলোচনা করব। সেই ট্যাগের নাম হচ্ছে ডিভ ট্যাগ বা ডিভিশন ট্যাগ। এটা একটা অনেক ইম্পর্টেন্ট ট্যাগ, অনেক ইম্পর্টেন্ট ট্যাগ, অনেক ইম্পর্টেন্ট ট্যাগ। কারণ এই ট্যাগটা ছাড়া আপনি কোনোভাবে একটা লেআউট ডিজাইন করতে পারবেন না। তো লেআউট ডিজাইন করতে গেলে আমাদের এই ট্যাগের প্রয়োজন, সেটা আমরা বুঝলাম, বাট এই জিনিসটা কি কাজে লাগে সেটা একটু আমরা দেখি। আমরা একটা ওয়েবসাইটে ব্রাউজ করি আমাদের অনুযায়ী। আচ্ছা, এসি রিমোটটা কার কাছে? এদিকে কারো টেবিলে আছে? দেখেন তো। হ্যাঁ, মনে হচ্ছে একটু গরম লাগতেছে। পিছনে আর দেওয়া লাগবে না, এবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইট কি ভয়ে চলে আসছেন? আচ্ছা, ওইখানে ওই বেঞ্চে যারা বসবেন তারা সবাই চাদর নিয়ে আসেন। আমার হচ্ছে আমি যখন একবার মানে ফার্স্ট জব করি, তো ওই ফার্স্ট জবে মানে একদম নতুন এবং আমার লাইফে ফার্স্ট জব, তো হচ্ছে যে অফিসে গেছি এবং আমাকে যেখানে দিছে একবারে এসির ইয়েতে, আমি একদম জাস্ট আমার প্রথম দিন তো কোনো রকমে কষ্ট করে আসছি, দ্বিতীয় দিন আমার জ্বর চলে আসছে এবং আমি এখন ছুটিও চাইতে পারতেছি না। ঠিক আছে, ছুটি কেন চাই, কিভাবে যাবো, মানে একদম ফার্স্ট জব, কি করব না করব, ছুটিও চাইতে পারতেছি না। কি যে অবস্থা, খুবই টেনশনে বসে আছি আর হচ্ছে যে খুব ইয়া লাগতেছে। পরে একজন দেখে আমাকে, ওই যে আগের ছিল, উনি দেখে বললো কি ভাই আপনি অসুস্থ নাকি? পরে বললাম হ্যাঁ কিছু, বললো আপনি চলে যান, আপনাদের তেমন কাজ নাই। মানে আমার নতুন তো তখন ওইরকম কাজ ছিল না। পরে আমি বললাম যে না ছুঁয়ে দেখো, না আপনি চলে যান, সমস্যা নেই সমস্যা নেই। পরে আমি কি করলাম, চলে আসলাম। এরপরে পরের দিন আবার গেলাম, এরপর থেকে ব্যাগে একটা চাদর ক্যারি করা শুরু করলাম। এরপর আমার ঠান্ডা লাগলে আমি চাদর পেঁচায় হচ্ছে কাজ করা শুরু করতাম। তো হচ্ছে আপনারা চাদর নিয়ে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা যেটাতে ছিলাম, ডিভিশন ট্যাগটা কি সেটা একটু বুঝি। একটা ওয়েবসাইটে যদি আমরা একটু তাকাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলা সেকশন দেখবো। যেমন আমি যদি বলি এইখান থেকে এই যে সবুজ বর্ডার পর্যন্ত একটা সেকশন হতে পারে, আবার এইখান থেকে এই অংশটুকু, মেনুর অংশটুকু, এটা আরেকটা সেকশন হতে পারে। আবার এই যে এই জায়গায় আমরা একটা স্লাইডার দেখতে পাচ্ছি, যদি একটা ইমেজ আছে, এখন স্লাইড হিসেবে কাজ করতেছে না, বাট এখানে আরেকটা ইমেজ দিলে স্লাইডার হিসেবে আসবে। ও ক্লিক করার পরে পরে চলে আসছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইডার। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার এটা একটা আলাদা সেকশন। তারপরে হইতেছে এখানে কাউন্টডাউন একটা সেকশন আছে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্ন এন্ড পে এর জন্য একটা আছে, সেকশন আছে। এখানে কোর্স গুলোর জন্য একটা সেকশন আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেকশন। এই যে আপনার প্রতিটা আলাদা আলাদা সেকশন, এই সেকশন ভাগ করার জন্য আপনাকে অবশ্যই একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ডিভ ট্যাগ। ঠিক আছে, আবার ওই সেকশনের মধ্যেও, মানে ওই যে ডিভের মধ্যেও আবার অনেক সময় ভাগ থাকে। যেমন এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, বা এই যে আর্ন এন্ড পে এটা যদি চিন্তা করি, এই দেখেন এখানে আমরা যদি বলি এখানে এই সেকশনটাকে আপনি প্রধান দুই ভাগে ভাগ করেন, তাহলে কিভাবে করবেন? তিন ভাগে ভাগ করা যাবে। আমি বললাম প্রধান দুই ভাগে ভাগ করেন, তাহলে কিভাবে করবেন বলেন তো, কিভাবে করবেন? না, প্রথমে হচ্ছে এইটা, এইখানে পুরোটা মিলে হচ্ছে একটা ডিভ, এইটার ভিতরে আবার দুইটা ডিভ আছে। এই যে একটা টাইটেলের জন্য, আর নিচে হচ্ছে আবার আরেকটা। আবার নিচের যে ডিভটা আছে সেটার মধ্যে আবার ডিভ আছে কয়টা? এবার যদি বলি এইখানে দুইটা ভাগ করেন তাহলে কয়টা? তাহলে দুইটা। এটা হচ্ছে একটা ইমেজ, এটা ডিজাইন করা ফটোশপ দিয়ে। আর এই পাশেরটা হচ্ছে আপনার টেক্সট বা একটা আপনার কি বলে আর্টিকেল। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই অংশ, আর এইদিকে আরেকটা অংশ। তাহলে দেখেন আমরা প্রথমেই বলছিলাম পুরোটা হচ্ছে একটা সেকশন, মানে একটা ডিভ। এই ডিভটা উপরের ডিভের সাথে আর নিচের ডিভের সাথে এই পুরোটাকে আলাদা করছে। তারপরে কি, এইটার ভিতরে আবার উপরে নিচে আমরা দুই ভাগে ভাগ করলাম, এই আর এই। সবসময় চিন্তা করবেন একটা সেকশনের মধ্যে আমি আগে ভার্টিক্যালি কিভাবে ভাগ করতে পারি। ভার্টিক্যালি ভাগ করা শেষ হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে যে ওই ভার্টিক্যালি ভাগের মধ্যে এবার কয়টা হচ্ছে হরাইজন্টালি ভাগ করা যায় সেগুলো চিন্তা করব। তো প্রথমত ভার্টিক্যালি আমরা হচ্ছে এইটাকে আলাদা করতে পারি আর এই দুইটাকে
আলাদা করতে পারি, কারণ এই দুইটা একই রোর মধ্যে আছে আর এটা আলাদা রোর মধ্যে আছে, তাহলে ভার্টিক্যালি আমরা এইটা আর এটা আলাদা করতে পারি। এরপরে এই দুইটার মধ্যে আমরা আবার কি করতে পারি, দুইটা আলাদা ভাগ করতে পারি, এই পাশে একটা আর এই পাশে একটা। এই যে প্রত্যেকটা জিনিস এগুলোই হচ্ছে ডিভ, ঠিক আছে। তারপর নিচে আসেন, এই ডিভের মধ্যে শুধু যদি এই অংশটুকু বলি তাহলে এইটুকুর মধ্যে কয়টা ডিভ পাচ্ছি আমরা, 4টা পাচ্ছি। তার মানে পুরোটা হচ্ছে একটা ডিভ, তার ভিতরে আবার কি করলাম, 4টা ডিভ নিলাম। এই ডিভ নিলেই আপনি একজন থেকে আরেকজনকে হচ্ছে আলাদা আলাদা করে দেখাইতে পারবেন। যেমন ঢাকা একটা বিভাগ, বরিশাল আরেকটা বিভাগ, নোয়াখালী আরেকটা বিভাগ। নোয়াখালী বিভাগ হয় নাই এখনো, আচ্ছা সেটা দেশ। আচ্ছা তারপর হচ্ছে আপনার কি বলে সিলেট আরেকটা বিভাগ, তো এরকম বিভাগ। ওকে, তো আমরা ওই বিভাগ বোঝানোর জন্যই মূলত এই ডিভিশন ট্যাগটা তৈরি করা। আগে এই জাতীয় কাজগুলো টেবিল দিয়ে করা হতো এবং অনেক প্যারার ছিল, রেসপন্সিভ করা অনেক ঝামেলার ছিল। এখন এই জিনিসটা অনেকটা ঠিক হয়ে আসছে, ডিভ হওয়াতে অনেক ইজি হয়ে আসছে, আমরা খুব ইজিলি একটা লেআউট তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, এখন কাজ কি, আমরা হচ্ছে ওই ডিভিশন ট্যাগের ব্যবহারটা একটু দেখব। নরমালি আপনি যদি আপনার HTML ফাইলে একটা ডিভ নেন তাহলে আপনি কিন্তু কোনো কিছুই লক্ষ্য করবেন না, মানে কোনো কিছুই দেখতে পারবেন না। সাপোজ আমি একটা সরি নিচের লাইনে আমি একটা ডিভ ট্যাগ নিলাম, এই হচ্ছে ডিভ ট্যাগ নিয়ে যদি সেভ করি আর ব্রাউজারে এসে রিলোড করি, এখানে আমি কোনো কিছুই লক্ষ্য করব না, কারণ এখানে কোনো কিছুই নাই। কারণ ডিভ ট্যাগের কোনো ডিফল্ট ভাবে কোনো হাইট বা উইথ থাকে না, এটা মূলত তার ভিতরে থাকা কন্টেন্ট অনুযায়ী নিজেকে বাড়াতে থাকে। কিন্তু আপনি যদি এইটাকে কোনো স্টাইল দিয়ে দেন, মানে এটার হাইট উইথ নির্ধারণ করে দেন, তাহলে আবার দেখা যাবে। যেমন আমরা যদি চাই style.css এ এসে ডিভ ট্যাগকে ধরবো, এটা একটা ট্যাগ, তাই আমরা কি করলাম, ধরলাম, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার এন্টার প্রেস করলাম। এবার এন্টার প্রেস করে আমরা এখন একটা হাইট উইথ দিতে পারি। প্রথমে বলতে পারি এটা একটা হাইট হবে, এবার এটা হাইট কতটুকু, ঠিক আছে 6 ফিট 10 ইঞ্চি, এভাবে দেওয়ার দরকার নেই, আমরা বলছিলাম পিক্সেলে দিব, তো আমরা এখানে পিক্সেলে দিতে পারি। তো এটার হাইট দিলাম ধরেন 300 পিক্সেল। এখন যদি সেভ করেন, ব্রাউজারে এসে রিলোড করেন, কিছুই দেখা যাচ্ছে না, এটার কিন্তু হাইট পাইছে, ঠিক আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কারণ এটার কোনো কালার টালার কোনো কিছু নাই। তো আমরা যদি এখন এখানে এসে লিখি, সাপোজ আমি যদি এখানে লিখি কালার রেড, তারপরেও কিছু দেখতে পাবেন না। দেখেন একটা রিলোড করেন, দেখেন কিছু নাই। কিন্তু কেন পাইলো না, কারণ এই যে কালার নামক যে প্রপার্টিটা, এটা শুধুমাত্র টেক্সটের কালার হিসেবে নির্ধারণ করা হয়। বুঝতে পারছি কিসের জন্য, টেক্সটের কালার। যেমন এই যে আমরা H1 কে দিছিলাম কালার রেড, সে H1 এর যে টেক্সট ছিল সেটার কালার নির্ধারণ করছে, কিন্তু এই ডিভের মধ্যে কি কোনো টেক্সট আছে, নাই, এই জন্য কিছুই বুঝতেছেন না। যদি কোনো ডিভকে আমরা কোনো কালার দিতে চাই, মানে পুরো ডিভ জুড়ে, তাহলে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো এই জায়গাটায় তখন আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ঠিক আছে। এবার যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, দেখেন রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। এখন আপনাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে, আমরা তো এটার উইথ দেই নাই, কিন্তু উইথ পুরোটা নিল কেন, কেন বলেন তো, ব্লক এলিমেন্ট, ঠিক আছে। কারণ হচ্ছে ডিভ একটা ব্লক এলিমেন্ট, আর আমরা জানি একটা ব্লক এলিমেন্ট কি করে, পুরো জায়গাটাই সে দখল করে। যেমন H1 কেও যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখবেন H1 ও পুরো জায়গা দখল করবে, কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন, যতটুকু তার টেক্সট আছে ততটুকুই, ঠিক আছে। আচ্ছা, তো বুঝতে পারছি, এই হচ্ছে ডিভ। আমরা চাইলে এটার উইথ কমাতে পারি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা যদি বলি যে এটার হাইট 300 পিক্সেল, কিন্তু উইথ দিলাম হচ্ছে 40%, ঠিক আছে। উইথ আমরা পার্সেন্টে ব্যবহার করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করব, এটাই বেশি স্ট্যান্ডার্ড উইথের ক্ষেত্রে। মনে রাখবেন, যখন আমরা কোনো ডিভের, এটা বলে রাখি, এরপরে আমরা আবার হয়তো বলবো সামনে, কোন একটা ডিভের উইথ নির্ধারণ করবেন, যদি উইথ আপনার 320 পিক্সেলের কম দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি পিক্সেলে দিতে পারেন নির্দ্বিধায়, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু উইথ যদি 320 পিক্সেলের বেশি দেন, সাপোজ 400 পিক্সেল দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে, কারণ এই ওয়েবসাইটটা কিন্তু শুধু আপনার মতো বড় স্ক্রিনে দেখা যাবে না, ছোট স্ক্রিনেও দেখা যাবে। তো ছোট স্ক্রিনগুলো কেউ এমন মোবাইল দিয়ে ব্যবহার করতে পারে যে স্ক্রিনের হচ্ছে যে উইথটাই হচ্ছে 400 এর চেয়ে কম, সেই ক্ষেত্রে আপনি যেই ডিভের উইথ দিলেন 400, সেই ডিভটা কি হইলো,
হ্যাঁ, রেসপন্সিভ করে আমাদের ভাবতে, ওই যে বললাম আমাদের ভাবতে হবে ওইটা নিয়ে। আর যদি আমরা পার্সেন্টেজ দিয়ে করি তাহলে আমাদের মানে ভাবতে হবে না, কারণ পার্সেন্টেজ বলতে আমরা বুঝাচ্ছি 40%, মানে যেই স্ক্রিনে থাকবে সেই স্ক্রিন অনুযায়ী 40%। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত জাস্ট আমরা এখানে লিখলাম উইথ 40%। তো আমরা যদি একটা রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আমরা এটাকে ছোট করতে পারি। এবার আরেকটা ডিভ এনে আমরা চাইলে এটার পাশে এখানে বসাইতে পারি, কোনো সমস্যা নেই। জি, কি করবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি, ডিভ বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার হইতেছে আমরা এই ডিভের বিষয়টা গেল, ডিভটাকে জাস্ট দেখে রাখলাম। এখন থেকে আমরা একটা হ্যাবিট তৈরি করব। যখনই আমরা কোনো একটা কিছু নিয়ে কাজ করব, সেটা যদি আমরা অন্য আরেকটা থেকে একটু আলাদা বুঝাইতে চাই, তাহলে আমরা ওটাকে ডিভের মধ্যে রাখবো। যেমন আমরা সাপোজ উপরে যে H1 আর H2 আছে, এই দুজনকে আলাদা রাখতে চাই, তাই এই দুজনকে আমরা কাট করে এই ডিভ ট্যাগের ভিতরে এনে পেস্ট করে দিলাম। এবার কিন্তু ওদের একটা প্যারেন্ট হয়ে গেল, প্যারেন্টের নাম কি? ডিভ। তো এখন দেখেন, সেভ করার সাথে সাথে একটা রিলোড করেন, দেখেন H1 দেখা যায় না কেন বলেন তো? লাল লাল মিলে গেছে। আচ্ছা, H1 এর কালার চেঞ্জ করে দেই। H1 এর কালার কি করে দিলাম? সাপোজ হোয়াইট করে দিলাম। একটা রিলোড করলাম, এখন দেখেন এখানে আসছে। এখন দেখেন এই যে এইটা টেক্সচার এন্ড সেন্টার করাতে এটা মাঝখানে ছিল, এখন কি এই মাঝখানে আছে? আছে। কার মাঝখানে আছে? তার ডিভের মাঝখানে, মানে তার প্যারেন্টের মাঝখানে। এতক্ষণ তার প্যারেন্ট ছিল পুরো বডিটাই, আর এখন তার প্যারেন্ট কে? ডিভ। এই ডিভ অনুযায়ী কিন্তু সে মাঝখানে আছে। ঠিক আছে, তো এখন তার টেক্সটাইল এন্ড সেন্টার কাজ করবে তার প্যারেন্ট অনুযায়ী। ডিভের উইথ যদি আমরা কিছুটা বাড়িয়ে দেই, অর্থাৎ আমরা যদি 40 কে এখন 60 করে দেই, এবার দেখবেন ওই অনুযায়ী সে মাঝ বরাবর আছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তাহলে আমাদের ডিভটা কি সেটা আমরা বুঝলাম। এখন থেকে আমরা কাজ করার সময় ডিভ নিয়ে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, এবার চলে আসব পরের বিষয়ে। সেটা হচ্ছে একজন প্রশ্ন করতেছিল, আচ্ছা এটা আমি হচ্ছে যে আমরা একটা ব্রেক নেই, 5 মিনিট ব্রেক নিয়ে তারপর ওইটাতে আসি। আপাতত আপনারা এই অংশটুকু, ওই যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার যদি H2 দুইটা থাকতো তাহলে আমরা কি করতে পারি? সাপোজ বা H1 দুইটা থাকতো, ধরেন আমি এখানে একটা H2 নিলাম, এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ, সেভ করলাম। জি, প্রবলেম হয়েছে? আচ্ছা আসতেছে একটু ভাবে, দেখেন এই জায়গায় হ্যালো বাংলাদেশ আসছে। এখন আমি চাইতেছি আমার H2 এর আপনার কালার চেঞ্জ করব। তাহলে আমি যদি style.css এ যাই এবং আমি যদি H1 এর পরে H2 কে কল করি এবং আমি যদি বলি যে তোমার কালার সাপোজ হোয়াইট হবে, এটা যদি বলে দেই, তাহলে এখানে আমরা একটা রিলোড করলে দেখবো যে দুইজনের কালার হোয়াইট হয়ে গেছে। যদি আমরা বলি ইয়েলো হবে, তাহলে দুইজনের কালারই ইয়েলো হয়ে যাবে। দেখেন একটা রিলোড করলাম, দুজনের কালারই ইয়েলো হয়ে গেছে। এখন প্রবলেম হলো যে আমরা চাচ্ছি শুধু হ্যালো বাংলাদেশ এটাই কালার হবে, তবে এইটার কোনো কালার হবে না। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদের দুজনকে ক্লাস নির্ধারণ করে দিতে হবে। এখন প্রশ্ন হলো ক্লাস কি? একটু উদাহরণ দেই। ধরেন একটা স্কুলে আপনার ক্লাস 7-এ একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে কাজী হায়াত। আর হচ্ছে আপনার ক্লাস 8-এ আরেকজন আছে, তার নাম হচ্ছে কাজী হায়াত। ক্লাস 9-এ একজন আছে, তার নাম হচ্ছে কাজী হায়াত। এখন হেড স্যার না, তার নাম কাজী হায়াত না, সে কি করলো, কাজী হায়াত ডাকতেছে মাঠে দাঁড়িয়ে, কাজী হায়াত কাজী হায়াত। তখন কোন কাজী হায়াত আসবে? তিনজনে চলে আসবে। তো তিনজনই হচ্ছে দৌড়ায় তার কাছে এসে বলবে যে জি স্যার। কারণ সে এতক্ষণ ধরে কাজী হায়াতকে ডাকছে, কোন কাজী হায়াতকে ডাকছে সে সেটা বলে দেয় নাই। তো এখন যদি সে ডাকতো ক্লাস 8-এর কাজী হায়াত, তাহলে কি ক্লাস 7 বা 9-এর কাজী হায়াত আসতো না, তাহলে শুধু ক্লাস 8-এ যে কাজী হায়াত আছে সেই আসতো। তা আমরাও এইখানে কাজী হায়াতকে ডাকতেছি, এই জন্য আমাদের এই index.html ফাইলে যতগুলা কাজী হায়াত আছে সবগুলোর কালারই কি হয়ে যাবে? ইয়েলো হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমরা ক্লাস নির্ধারণ করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ওই কাজী হায়াতকে না ডেকে শুধু ক্লাসকে ধরে ডাকবো
ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন আসে এটা কিভাবে সম্ভব। ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা আমরা যাকে দিতে চাচ্ছি তার মধ্যে ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা h2 ট্যাগের মধ্যে মানে যেখানে দিব, আচ্ছা আমরা হ্যালো বাংলাদেশকে দিই, এখানে এসে আমরা একটা স্পেস দিব, যেহেতু অ্যাট্রিবিউট সেই জন্য অ্যাট্রিবিউটের নাম ক্লাস ইকুয়াল সাইন ডাবল কোটেশন। এবার এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ছোট্ট কিছু রুলস আছে, সেটা হইতেছে ক্লাসের নামের ক্ষেত্রে ছোট হাতের ইউজ করাটাই ভালো, বড় হাতের ইউজ না করাটাই উচিত, মানে এটা উচিত, বড় হাতের ইউজ করাটা অনুচিত হবে। আর কখনোই ক্লাসের নাম নাম্বার দিয়ে করা যাবে না, মানে নাম্বার দিয়ে শুরু করা যাবে না। সাপোজ আপনি ক্লাসের নাম দিলেন 1 2 3, এটা হবে না, ঠিক আছে। আপনি যদি লেখেন 1 এভাবে হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনাকে লেটার দিয়ে শুরু করতে হবে, কিন্তু চাইলে আপনি ওই ক্লাসের নামের মাঝে নাম্বার ইউজ করতে পারবেন কিংবা শেষে নাম্বার ইউজ করতে পারবেন, কিন্তু শুরুটা কখনো নাম্বার দিয়ে করা যাবে না। যেমন আপনি চাচ্ছেন এই ক্লাসের নাম দিলেন হচ্ছে আপনার, সাপোজ ক্লাসের নাম দিলেন বাংলা। এখন আপনি যদি চান এভাবে লিখতে বাংলা 1 লিখতে পারবেন। আপনি যদি চান এখানে বাং 1 LA সেটাও আপনি লিখতে পারবেন, কিন্তু ক্লাসের নামটা আপনি কখনো এইভাবে লিখবেন না 1 বাংলা, বুঝতে পারছি? এভাবে না লিখে আপনি যদি মাঝে বা শেষে ইউজ করতে চান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কখনো কখনো ক্লাসের নামের ক্ষেত্রে, এগুলো রুলস বলতেছি জাস্ট, ক্লাসের নাম নির্ধারণের ক্ষেত্রে, ক্লাসের নাম নির্ধারণের ক্ষেত্রে কখনো কখনো দুইটা ওয়ার্ড ইউজ করার লাগতে পারে। কেন লাগতে পারে? কারণ আমরা ক্লাসের নামের ক্ষেত্রে সবসময় ওই ধরনের নাম ব্যবহার করব যেই পারপাসে আমরা ওই সেকশনটা বা ওই ট্যাগটা নিছি, ঠিক আছে। কারণ আমরা যদি ক্লাসের নামটা দেখেই বুঝতে পারি এটা এই কারণে নেওয়া, এইরকম কিওয়ার্ড ইউজ করা, তো অনেক সময় একটা কিওয়ার্ড দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে সেটা ডিসক্রাইব করা নাও যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, দুইটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন বা তিনটা ওয়ার্ডও ব্যবহার করতে পারেন। এখন এই যে দুইটা বা তিনটা ওয়ার্ড যখন ব্যবহার করবেন, তখন সাপোজ আপনি ক্লাসের নাম দিতে চাচ্ছেন বাংলা, বাংলার সাথে কি দেওয়া যায়, কি বাংলা ক্লাস, আচ্ছা না বাংলা ক্লাস না দিয়ে আমরা দিই হচ্ছে ধরেন বাংলা খাবার, ঠিক আছে। তো এখন আপনি এখানে কি করবেন, স্পেস দিয়ে যদি লেখেন বাংলা খাবার তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো স্পেস রাখা যাবে না, একটা ক্লাসের নামের ক্ষেত্রে স্পেস না রেখে একসাথে লিখতে হবে। তো আপনি যদি চান এভাবে, হ্যাঁ সেটা দিতে পারবো, মানে স্পেস রাখা যাবে না। তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি বাংলা খাবার, এইটা এখানে কিন্তু ওয়ার্ড দুইটা, যদি আপনি একসাথেও লিখতে চান কোনো সমস্যা নেই, কিন্তু যদি দুইটা ওয়ার্ড হয় সাধারণত আমরা এখানে কেউ কেউ আন্ডারস্কোর ব্যবহার করি, আবার কেউ কেউ হাইফেন ব্যবহার করি। তো এখানে দুইটা যে কোনো একটা ইউজ করলেই আসলে হয়, কোনো সমস্যা নাই। তবে সাধারণত তাহলে দুইটা ক্লাস হয়ে যাবে, এটা স্পেস দেওয়া যাবে না। আমি একটু আগে বললাম একটা ক্লাসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই ক্লাসের নাম একসাথে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি দুইটা ওয়ার্ড হয় সেই ক্ষেত্রে মাঝখানে হাইফেন কিংবা আন্ডারস্কোর ব্যবহার করব। সাধারণত আমি হাইফেন ব্যবহার করি, আন্ডারস্কোর ব্যবহার করি না, ঠিক আছে। যদিও আন্ডারস্কোর ব্যবহার করলে একটা ছোট্ট সুবিধা আছে, সেটা হচ্ছে ডাবল ক্লিক করলে পুরাটা হচ্ছে সিলেক্ট হয়ে যায়, কপি করা সহজ। এখানে আন্ডারস্কোর দিলে দেখেন ডাবল ক্লিক করলাম, পুরোটা ইয়ে হয়ে গেছে, এই ক্লাসটাকে আমি কপি করতে পারবো, কারণ ক্লাসটাকে কপি করা লাগে আমাদের, কারণ আমরা সিএসএস এই ক্লাসকে ধরেই কল করব। তো এই ক্ষেত্রে অনেকে এটা ব্যবহার করে সহজ করার জন্য, বাট সাধারণত হচ্ছে যে ক্লাসের ক্ষেত্রে হাইফেন ইউজ করাটা বেশি স্ট্যান্ডার্ড মনে হয়। স্ট্যান্ডার্ড মনে হওয়ার পিছনে এখানে কোনো রুলস না, এটা মনে হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার বড় বড় ডেভেলপাররা সাধারণত হচ্ছে যে এটাই ব্যবহার করে। এটা আমি যখন শিখছি তখন দেখছি, তো যখন হচ্ছে যে তাদেরকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, এখন হাইফেন ব্যবহার করলে নিজের বড় ডেভেলপার মনে হয়। তো যাই হোক, তো এটা আপনারা করতে পারেন নিজেদেরকে বড় ডেভেলপার ভাবার জন্য, ঠিক আছে। আচ্ছা দিতে তো পারেন, সেটা তো আমি বললামই, কখনো কখনো প্রয়োজন হইতেই পারে যে আপনি এরকম বড় নাম দিবেন। এখন আপনি এখানে নাম দিতে পারেন বিকে বাংলা খাবার, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে, আপনি আপনার মতোই দিতে পারেন, কিন্তু আমাদের ওয়ার্ডটা মানে বা ক্লাসের নামটা এমন হওয়া উচিত যেই নামটা দেখে আপনি
বা অন্য কোনো ডেভেলপার দেখে বুঝতে পারে যে এইটা কি কারণে ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে, যেন ওয়ার্ডটা দেখেই বুঝে যায়। এই জন্য আমরা কি করব, এটা ব্যবহার মানে মিনিংফুল একটা ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। তো যাই হোক, ক্লাসের নামটা কিভাবে নামকরণ কিভাবে করব সেটা নিয়ে অনেক কথা হয়ে গেছে। এবার আসি, ক্লাসের নামের মাঝখানে যদি স্পেস থাকে তাহলে কি হয়। যদি স্পেস হয়ে থাকে তাহলে সরি, এখানে বাংলান হয়ে গেছে, বাংলা হচ্ছে একটা আলাদা ক্লাস হয়ে যাবে, খাবার এটা আরেকটা আলাদা ক্লাস হয়ে যাবে। অর্থাৎ একটা ট্যাগকে আমরা কি করলাম, দুইটা আলাদা আলাদা নামে ডিসক্রাইব করলাম, ঠিক আছে। তো আমরা চাইলে একজনকে অনেকগুলা ক্লাস দিতে পারি, 5টা 6টা 7টা আপনি ক্লাস দিতে পারেন, কোনো সমস্যা নাই। যাকে ধরে কল করবেন সেই রেসপন্স করবে, ঠিক আছে। তো একজনের অনেকগুলা নাম থাকতে পারে, ঠিক আছে। আপনার ধরেন আমাকে অনেকে, কেউ আমাকে নাম ধরে ডাকে নাহিদ বলে ডাকে, অনেকে আমাকে আফ্রিদি বলে ডাকে, ঠিক আছে, দুইজনকে আমি রেসপন্স করি। তো এরকম আর কি। তো এইটার এখন তাহলে দুইটা ক্লাস, ওকে আমি যেই নামে ডাকবো সেই নামটাকেই সে রেসপন্স করবে, কোনো সমস্যা নেই। তো আমাদের ক্ষেত্রে কখনো কখনো এরকম 2টা 3টা 4টা ক্লাসও ব্যবহার করতে হবে ডিজাইনের প্রয়োজনে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন তাহলে একটা ক্লাস ব্যবহার করতেছি, ক্লাসের নাম দিলাম শুধু বাংলা, এটা হচ্ছে আমাদের ক্লাস। এখন আমরা এই বাংলাকে কল করতে পারি এইখানে, এই জায়গায় যে h2 কে কল করলাম। এখন এই h2 কে কল না করে আমি এখানে তাহলে কল করব কাকে, বাংলাকে। কিন্তু অবশ্যই যখন আপনি ট্যাগ ব্যতীত কোনো ক্লাসকে কল করবেন তখন ওই ক্লাসের নামে আগে আপনাকে একটা ডট সাইন দিতে হবে, কারণ এটা ডট না দিলে সে ধরে নেবে এটা হচ্ছে একটা ট্যাগ। তখন ব্রাউজার কি করবে, এখানে এই ট্যাগটাকে খোঁজা শুরু করবে। কিন্তু এই ট্যাগ বলে বাংলা নামের তো কোনো ট্যাগ নাই, এই কারণে আপনাকে ডট দিয়ে বুঝাই দিতে হবে এটা কোনো ট্যাগ না, এটা হচ্ছে ক্লাস। সেই ক্ষেত্রে ব্রাউজার এখান থেকে ট্যাগ না খুঁজে দেখবে যে কোথায় বাংলা নামের ক্লাস আছে। তো এখন দেখেন, আমরা যদি সেভ করি এই ক্ষেত্রে আর কোনোই সমস্যা হবে না, শুধুমাত্র এই ক্লাসটা যেখানে পাবে সেখানেই সে এই স্টাইলটা দিয়ে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, ক্লাস এমন একটা অ্যাট্রিবিউট, মানে ক্লাসের নাম, এই নেমটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি যদি চাই h1 এর ক্ষেত্রে এই সেম নামটা ব্যবহার করতে বাংলা, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তাহলে দেখবেন h1 এর ক্ষেত্রেও এই সেম স্টাইলটাই পাবে। দেখেন ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে, কারণ আমরা এই বাংলা নামক ক্লাসটাকে কি করছি, এখানে ইয়েলো করছি। বুঝতে পারছি? আচ্ছা, এই জন্য সে এইখানেও পাইছে বাংলা, এখানেও পাইছে বাংলা, দুইজনকেই সে কি করে দিল, ইয়েলো করে দিল। সো বুঝতে পারলাম যে আমরা তাহলে একই নামের ক্লাস একাধিক ট্যাগের মধ্যে চাইলেই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আরো একটা ব্যাপার আছে, একজনকে একাধিক ক্লাস দেওয়া যায়, সেটাও একটু আগে বললাম। তো আপনি চাইলে একজনকে একাধিক ক্লাসও দিতে পারবেন। এখন দেখেন, আমরা সাপোজ কি করা যায়, ধরেন এখানে h1 কে আর কি করা যেতে পারে, ধরেন আমরা একটা আন্ডারলাইন দিব, ঠিক আছে, এখানে আমরা একটা আন্ডারলাইন দিব। আচ্ছা, তো আন্ডারলাইন দিতে গেলে আমরা এই যে বাংলা নামক যেটা আছে এখানে বললাম যে টেক্সট ডেকোরেশন, এখানে লিখবো জাস্ট আন্ডারলাইন। সেভ করেন আর ব্রাউজারে এসে রিলোড করেন, দেখেন এটার নিচে একটা আন্ডারলাইন আসছে, এইটার নিচেও একটা আন্ডারলাইন আসছে। এই টেক্সট ডেকোরেশনটা হচ্ছে আপনার আন্ডারলাইন, ওভারলাইন কিংবা লাইনটাকে কেটে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার যদি কারো ডিফল্ট ভাবে আন্ডারলাইন থাকে সেটাকে আমরা চাইলে আবার বাদও দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো বাদ দিয়ে দেওয়ার জন্য লিখতে হবে নান, কিন্তু এটা তো ডিফল্ট ভাবে ছিলই না, তাই নান লেখার দরকার নেই। আমরা এখানে লিখতে পারি হয় ওভারলাইন, এর ওভারলাইন দিলে উপরে চলে আসবে, অথবা আমরা লিখতে পারি লাইন থ্রো, যেন এটাকে কেটে দেওয়া হয়। তো আমরা যদি এখন একটা রিলোড করি তাহলে দেখবো এটা মাঝখান দিয়ে চলে গেছে। ওকে, তাহলে এটা চলে গেল। ওকে, ফাইন। এখন দেখেন, আমরা চাচ্ছি না যে আমাদের h1 এর কালার, এই ব্যাপারটা একটু বুঝেন, আমরা চাচ্ছি না আমাদের h1 এর কালারটা ইয়েলো হোক, চাই এটা? চাই না, কিন্তু তারপরেও ইয়েলো হয়ে আছে। কেন হয়ে আছে? কারণ এই ক্লাসের নাম। কিন্তু আবার আমরা চাচ্ছি যে এই লাইন থ্রো হোক, ঠিক আছে, ইয়েলো না হোক তবে লাইন থ্রো হোক। কিন্তু এই ক্লাসের কারণে তো দুইটাই হয়ে যাচ্ছে না? এখন তাহলে আমরা কি করব? আমরা এই লাইন থ্রোটাতে, সরি, কালারটা যেহেতু চাচ্ছি না, তাই কালারটা এখান থেকে বাদ দিয়ে দিতে চাই।
বাদ দিয়ে দিলে কি হবে? লাইন থ্রো থাকবে এবং সাদাও থাকবে, এই উদ্দেশ্য ক্লিয়ার। কিন্তু এইটার ক্ষেত্রে ইয়েলো চাচ্ছিলাম, ইয়েলো আবার চলে গেল, এটা একটা ঝামেলা না? এখন আবার শুধুমাত্র এইটাকে আমরা ইয়েলো দিব। এইটাকে ইয়েলো দেওয়ার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে এইটাকে এখন আমরা চাইলে আলাদা একটা ক্লাস দিতে পারি। ক্লাসের নাম দিতে পারি কি? খাবার। সাপোজ দিলাম। এখন যদি আমরা শুধু খাবারকে কল করি এখানে, লাইক ডট খাবার, তাহলে এখন শুধু কাকে কল করা হলো? শুধু h2টাকে কল করা হলো। ওকে সে এখন আমরা বলতে পারি তোমার কালার হবে ইয়েলো। প্রবলেম আছে কোনো? বুঝতে পারছি বিষয়টা? কেন একাধিক ক্লাস দেওয়ার প্রয়োজন পড়তে পারে সেটা বুঝছি। আচ্ছা, আবার এমন হতে পারে যে আমরা কোনো ক্লাস দিলাম না, তাহলে কিভাবে করব? ধরেন আমরা খাবার নামের কোনো ক্লাস ব্যবহার করলাম না, তাহলে তো আর এটা হচ্ছে না। এখন আমরা দেখবো যে আবার আগের জায়গায় চলে গেছে, এটা আবার কালো হয়ে গেছে। এখন তাহলে কি করব? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইনলাইনও করতে পারি। এটাও আমরা অনেক কিছু শিখে গেছি, ইনলাইনেও দিয়ে দিতে পারি। আচ্ছা, আমার উদ্দেশ্য এখানে আরেকটা জিনিস শেখানো, সেটা হচ্ছে আমি বলবো যে বাংলা ক্লাসকেই আমি স্টাইলটা দিব, কিন্তু বলবো ওই বাংলা ক্লাস যার ট্যাগের নাম h2। হ্যাঁ, না পরে h2 না, আমরা বলবো যে বাংলা ক্লাসটাকে খুঁজো। আইডি দিয়েও করতে পারি, আমরা আইডিতে যাচ্ছি না, যে এখনো আইডি শিখি নাই, পরে আসতেছি। এইটুকুর মধ্যেই আমরা বলবো বাংলা নামের ক্লাসটাকেই আমরা নিব, ওইটাকেই আমরা ইয়েলো করব। কিন্তু যদি ট্যাগের নাম h2 হয় তাহলে, ট্যাগের নাম যদি h1 হয় তাহলে না। এখন এই জিনিসটা কিভাবে বুঝাবো? এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে লিখতে হবে h2 ডট বাংলা। এই কথাটার মানে হচ্ছে h2 এর ক্লাসের নাম যদি বাংলা হয়, তাহলে এই কথাটার মানে কিন্তু এই না h1 এর ক্লাসের নাম বাংলা। আর এইখানে বাংলা বলতে কাকে বোঝাচ্ছি? যত জায়গায় বাংলা ক্লাসটা আছে সব জায়গায় কি হবে? লাইন থ্রো হবে। আর এই জায়গায় বোঝাচ্ছি শুধুমাত্র h2 এর ক্ষেত্রে ঘটবে। এখন দেখেন আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দেই, এবার যদি আমরা আবার বলি কালার ইয়েলো, তাহলে এখন দেখবেন শুধুমাত্র h2 এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। বুঝতে পারছেন? এইখানে আবার আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। প্রথমে আমরা ট্যাগের নাম লিখছি আর ডট দিয়ে বলছি বাংলা। বুঝতে পারছেন? কারো কোথাও কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, কোনো প্রবলেম হওয়ার কথাও না। ওকে, এইবার আমরা আসি ক্লাসের মতো আরেকটা সিলেক্টর আছে, সেটার নাম হচ্ছে আইডি। এটাও খুব ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? তবে আইডির ব্যবহারটা একটু ভিন্ন রকম। আমরা যেমন ক্লাস একজনকে দুইটা দিছিলাম, আবার একই ক্লাস দুই জায়গায় ব্যবহার করলাম, এটা আইডির ক্ষেত্রে করা যাবে না। আইডি ইউনিক হতে হবে, সেটা আমরা ফর্মের ক্লাসে শিখছিলাম। আমরা বলছিলাম সবসময় আমরা যখন কাউকে আইডি অ্যাট্রিবিউটটা দিব, অবশ্যই আইডির নামটা কি রাখবো? ইউনিক। তাহলে দেখেন, আমি যদি চাই কাউকে আইডি দিতে, তাহলে দিতে পারবো। ধরেন আমি এটাকেই বললাম যে তোমার একটা আইডি হবে ইকুয়াল সাইন ডাবল কোটেশন, যে কোনো নাম দেন, এবিসি। ঠিক আছে, সেভ করেন। আবার ধরেন আপনি এইটাকেও একটা আইডি দিতে যাচ্ছেন, বা এইটাকেও একটা আইডি দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কখনোই এবিসি দিতে পারবেন না। হয় এবিসিডি দিতে হবে, অথবা শুধু এবি দিতে হবে, কিংবা ভিন্ন কোনো কিছু এক্সওয়াইজেড দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সেভ করেন। এবার এইখান থেকে সাপোজ আমি এবিসি কে স্টাইল করব, বা এক্সওয়াইজেড কে স্টাইল করব, করি একটাকে, করলেই হলো। এই ক্ষেত্রে ডট দিয়ে এক্সওয়াইজেড লেখা যাবে না, কারণ ডট দিলে কি হয়? ক্লাস বুঝায়। এই জন্য আমরা এখানে লিখবো হ্যাশ, তারপরে লিখবো এক্সওয়াইজেড। বুঝতে পারছি? তাহলে হ্যাশ বা পাউন্ড দেওয়াতে বোঝা যাবে এটা হচ্ছে আইডি। আচ্ছা, তো আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এটার মধ্যে আপনি কিছু করেন, যেমন আপনি বললেন ওর ফন্ট সাইজ ধরেন 39 পিক্সেল। সেভ করে একটা রিলোড করলাম। দেখেন এই যে এটা ফন্ট সাইজ বেড়ে গেছে, কারণ আমরা এই আইডিটাকে স্টাইল করছি। একটু অপেক্ষা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বল। ওকে, আইডি দিছি, আইডি কে ধরে কল করছি, কোনো সমস্যা হয় নাই। এবার আসি এই ক্ষেত্রে আরেকটা আইডি আছে, সেটাকে একটু ধরি। দেখেন আমি এখানে বললাম হ্যাশ এবিসি, এটাকে বললাম আচ্ছা ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন
সেন্টার করলাম, সেভ করে একটা রিলোড করেন, দেখেন এটা সেন্টারে চলে আসছে। বুঝতে সমস্যা? আমি তাহলে ক্লাস দিয়ে ধরতে পারি, আইডি দিয়ে ধরতে পারি, আবার কি দিয়ে ধরতে পারি, আপনার ট্যাগের মাধ্যমে ধরতে পারি। আচ্ছা, তাহলে যে কোনোটা দিয়ে আপনি ধরতে পারেন। এবার আসে একটু কনফ্লিক্ট করাবো ইচ্ছা করে। কালার, কালার দিলাম হচ্ছে সাপোজ ব্লু। কাকে দিছে এটা? এবিসি কে। এবিসির একটা ক্লাস ছিল না বাংলা, এটাকে আবার আমরা এখানে কালার দিছিলাম না, ইয়েলো। এখন আবার কি দিলাম? ব্লু। সেভ করে যদি একটা রিলোড করি, দেখেন এখানে ব্লু হয়ে গেছে। আইডির পাওয়ার বেশি। অর্থাৎ আমরা যদি কখনো হচ্ছে যে আপনার আইডি ব্যবহার করি এবং ক্লাসও ব্যবহার করি, দুইটাকে ধরেই যদি স্টাইল দেই, দুইটার স্টাইলই পাবে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে কনফ্লিক্ট করে সেই ক্ষেত্রে আইডিটা পাবে। ঠিক আছে? এখানে আরো একটা ব্যাপার আছে, অনেক সময় ক্লাসে ক্লাসে কনফ্লিক্ট করতে পারে, যেহেতু একাধিক ক্লাস দেওয়া যায়। ধরেন আমরা একজনকে দিলাম খাবার, আর মানে একজনকে দিলাম আপনার ওই খাবার, আবার তাকেই দিলাম বাংলা। তো বাংলার মধ্যেও লিখলাম হচ্ছে কালার হবে একটা, আর খাবারের মধ্যে লিখলাম আরেকটা। সেই ক্ষেত্রে কোনটা পাবে? বাংলা, যেটা নিচে থাকবে সেটা পাবে। আসেন ক্লাসের কনফ্লিক্ট ইয়েটা দেখাই। আইডিটা বুঝছি সবাই, আইডি দিয়ে করা যায়, তবে আইডি দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম করব না, কারণ আইডি দিয়ে করলে আমার বেশি কাজ করতে হবে, কারণ আইডি হয় ইউনিক। আর ক্লাস যদি ব্যবহার করি, একটা স্টাইল যদি আরেক জায়গায় দিতে চাই, চাইলেই দিয়ে দিতে পারবো। এই জন্য আমরা ডিজাইনটা ম্যাক্সিমামই করব হচ্ছে ক্লাস দিয়ে। আইডির ব্যবহার আমাদের তেমন বেশি লাগবে না। জাভাস্ক্রিপ্টে গেলে আবার আইডিটা লাগবে, কারণ জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা ডকুমেন্টকে ধরার জন্য বা একটা অবজেক্টকে ধরার জন্য আইডিটা বেশি সহজ। ওই ক্ষেত্রে আমরা আইডি দিয়ে ধরবো। আপাতত আইডি দিয়ে আমরা কিছু করব না, জাস্ট দেখে নিলাম। এটা এখান থেকে আপাতত ফেলে দিলাম। দেখেন আমরা রিলোড করি, এটা আবার এখানে চলে আসবে, কারণ ওই যে আইডি নাই। এই আইডিটাকেও এখান থেকে ফেলে দিলাম। আইডি যে উপরেরটা থাকলো শুধু। এইখানে দেখেন আমরা এখন নতুন একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম হচ্ছে খাবার। তাহলে আমার এই ট্যাগের কয়টা ক্লাস হলো? দুইটা। একটার নাম হচ্ছে বাংলা, আরেকটার নাম হচ্ছে খাবার। তো দেখেন আমি এখানে লিখছি h2.bangla, কালার কি হয়েছে? ইয়েলো। আমি এখন আবার লিখব সরি ডট খাবার, এটার একটা কালার দিলাম সাপোজ গ্রিন। এবার দেখেন তো এটার কালার গ্রিন হয়েছে কিনা। এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করেন তো, দেখেন তো ওটা কাজ করে কিনা। সেভ করেন, একটা রিলোড দেন, এটা কাজ করছে। তার মানে ক্লাস ঠিকই কাজ করতেছে, শুধু কালারটা কাজ করতেছে না। কালারটা কেন কাজ করতেছে না? কারণ এই যে এইখানে দেওয়া আছে সেই জন্য। এইখানে এটা পাচ্ছে, এটা পাচ্ছে না। এখন এইটা পাচ্ছে, এটা কেন পাচ্ছে না? কারণ হচ্ছে এইখানে আমরা একটু বেশি স্পেসিফিক ভাবে বলছি, আর এইখানে একটু কম স্পেসিফিক। এইখানে আমরা বলছি h2.bangla, আর এইখানে শুধু বলছি খাবার। এইখানেও যদি এখন লিখে দেই h2.খাবার, এখন দেখবেন এই গ্রিনটা পাবে। একটা রিলোড করেন, দেখেন গ্রিনটা পাইছে। কারণ এখন কি হলো, এইখানেও যেভাবে কল করা হয়েছে এইখানেও সেভাবেই কল করা হয়েছে। এই ক্ষেত্রে তাহলে এটা না পায় এটা পাইলো কেন? কারণ এটা নিচে আছে। সিএসএস সবসময় নিচেরটাকে, মানে একই লেভেলের যারা থাকবে, একইভাবে কল করা হবে যাদের, তাদের মধ্য থেকে যেটা নিচে থাকবে তাকে বেশি গুরুত্ব দিবে। এছাড়াও আরো কাহিনী আছে। ধরেন আমি এখানে h2 দিলাম না, সেভ করলাম, তাহলে এখন আবার কি হবে? ইয়েলো হবে। আমি চাইতেছি এইটাই পাক। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এক্সক্লেমেটরি দিয়ে লিখব ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেভ করেন, সেভ করে এবার একটা রিলোড করেন, দেখেন এটা পাইছে। কেন? কারণ এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট করে রাখছি। হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি কখনো এমন হয় যে না আমি চিন্তা দিচ্ছি কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিয়ে করাবেন যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এছাড়া আমরা এর আগে দেখছিলাম আরেকটা করতে পারি কি, ওই যে ইনলাইন দিয়েও আমরা এটাকে বাড়ায় দিতে পারি। সো আমরা হচ্ছে বুঝলাম যদি ক্লাস আর আইডি কনফ্লিক্ট করে সেই ক্ষেত্রে আইডির পাওয়ার বেশি থাকবে, সেটা উপরে থাকুক নিচে থাকুক কোনো ব্যাপার না। আরেকটা জিনিস শিখলাম, যদি ক্লাস করে তাহলে যেটা নিচে থাকবে সেটা করবে। ক্লাসের মধ্যে আবার যেটা স্পেসিফিক ভাবে বেশি কল করা হবে
সেটা আগে কাজ করবে। আর যদি আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেই তাহলে অন্য কোনো কথা নেই, যেটা ইম্পর্টেন্ট দিলাম সেটা কাজ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এবার ইম্পর্টেন্টের সাথে আইডির মারামারি করায় দেখি কি হয়। ঠিক আছে, ধরেন আমরা এখানে একটা আইডি দিই, এখানে একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম কি যেন ছিল, এবিসি দিলাম। এবার এবিসি কে কল করেন, এখানে হ্যাশ দিয়ে বললাম এবিসি, একটা কালার দিলাম, কি কালার দেওয়া যায়, ধরেন এই যে অ্যাকোয়া, সেভ করলাম। এবার একটা রিলোড করেন, হয়েছে? হয়নি। তার মানে বুঝতে পারলাম এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের সাথে যুদ্ধ করেও এখন আর আইডি জিততে পারবে না। ওকে, ফেলে দিলাম। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা ডিভের ব্যবহার দেখলাম, ডিভ দিয়ে কিভাবে কাজ করতে পারি সেটাও আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে যে একটা জিনিস নিয়ে আলোচনা করব, আরো কিছু আছে সেটা নিয়ে এখনো কথা বলি নাই, কথা বলবো। তবে এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আমাদের সামনে লাগবে। সেটা হচ্ছে মার্জিন, আরেকটা হচ্ছে প্যাডিং। দুজন হচ্ছে খালাতো ভাই, একজনের সাথে আরেকজন দেখতে অনেকটা একই রকম, তবে দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্যটা কি সেটা আমরা এই ডিফটা থেকে এখন দেখাবো। প্রথম বিষয় হচ্ছে মার্জিন। তো কিছু HTML এর কিছু ট্যাগ থাকে যাদের ডিফল্ট মার্জিন থাকে, যেমন বডি ট্যাগ ডিফল্ট মার্জিন থাকে, H1 থেকে H6 পর্যন্ত ডিফল্ট মার্জিন থাকে, P ট্যাগের ডিফল্ট মার্জিন থাকে। ঠিক আছে, তো ওকে, আমরা যদি ডিফল্ট মার্জিনগুলো কখনো বাদ দিতে চাই তাহলে আমরা এগুলোকে ধরে ধরে বাদ দিতে পারি। যেমন আমি যদি ধরি, ধরেন H1 ট্যাগ এখানে ধরাই আছে, আমি জাস্ট বললাম H1 ট্যাগের মার্জিন 0 হবে। মার্জিন কি সেটা তো মোটামুটি সবারই জানার কথা, আমরা খাতার মধ্যে তো মার্জিন দেই। আচ্ছা, যেই অংশটুকু মার্জিনের আওতায় থাকে সেগুলোর মধ্যে কি লেখা যায়? লেখা যায়? যায় না। ঠিক এখানেও যেই অংশে মার্জিন থাকে সেখানে কোনো কন্টেন্ট যায় না। যেমন ওই এই যে দেখেন উপরের একটা অংশ দেখছেন, এই অংশটুকু মার্জিনের আওতায় আছে, যার কারণে এখানে কোনো কন্টেন্ট প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমরা এখন বললাম H1 এর মার্জিনটা কি হয়েছে? 0, যার কারণে এখন এই অংশটুকু ফিল আপ হয়ে যাবে, কারণ এটা H1 এর উপরের মার্জিন। একটা রিলোড করেন, দেখেন চলে গেছে। আরো একটু বাকি আছে, বোঝা যায়? এটা হচ্ছে বডির মার্জিন, বডি নামক একটা ট্যাগ আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও যাবে, বডিকে বাদ দিতে হবে। এই যে দেখেন উপরে যতটুকু, এই যে দেখেন বাম পাশেও ততটুকু, দেখছেন? এই অংশটা হচ্ছে বডির ট্যাগের মার্জিন, ডিফল্ট থাকে। এই বডি ট্যাগকে ধরে যদি বলেন যে তোমার মার্জিন 0 হবে তাহলে এটাও চলে যাবে। দেখেন এখানে বডি ট্যাগকে ধরলেন, ধরে বললেন তোমার মার্জিন হবে 0। সেভ করে যদি একটা রিলোড করেন, দেখেন এটাও এখন চলে গেছে। তার মানে আমরা বুঝলাম অনেক ট্যাগ আছে যাদের ডিফল্ট কিছু মার্জিন আসে, কিন্তু এখন কোন ট্যাগের আসে কোন ট্যাগের আসে না এত হিসাব করাটা আমাদের জন্য ঝামেলা না। এই জন্য আমরা এইরকম আলাদা আলাদা ভাবে কোনো ট্যাগকে মার্জিন 0 করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর কল করব। ইউনিভার্সাল সিলেক্টরকে এমন একটা সিলেক্টর যেটা সবাইকে একসাথে ধরে, আর সেটাকে বলা হয় স্টার। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, অল, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন এন্টার প্রেস করব। এইখানে আমরা জাস্ট বলে দিব মার্জিন 0। এইখানে মার্জিন 0 বলে দিলে যত ট্যাগ থাকবে যাদের ডিফল্ট মার্জিন আছে সবার মার্জিন চলে যাবে। দেখেন, সরি, এখানে একটা রিলোড করেন, দেখেন সবার মার্জিন চলে গেছে। ঠিক আছে, এগুলো এই যে ভিতরে এগুলো ছিল সেগুলো, আর এগুলোও হচ্ছে যে নাই। এই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমরা মার্জিন 0 করে দিলাম। এই হচ্ছে ডিফল্ট মার্জিন শেষ। এবার যদি কারো ক্ষেত্রে কখনো প্রয়োজন পড়ে যে না আমি ওকে একটা মার্জিন দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি H1 এর নিচে কিছু মার্জিন হবে, সেই ক্ষেত্রে আপনি H1 কে এসে বলতে পারেন যে তোমার নিচে মার্জিন হবে। আর নিচে মার্জিন দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে লিখছি শুধু মার্জিন 0। মার্জিনের 4টা পার্ট হইতে পারে, একটা হচ্ছে মার্জিন টপ, একটা হচ্ছে মার্জিন বটম, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট। ঠিক আছে, তো আমরা এখানে যখন লিখবো শুধু মার্জিন, এই কথাটার মানে হইতেছে এটা চারপাশকেই আমরা বলতেছি, চারপাশেই কি থাকবে? 0 থাকবে। কিন্তু আমরা যদি আলাদাভাবে বলে দিতে চাই যে শুধু নিচে কিছু মার্জিন থাকবে, বা শুধু ডানে কিছু থাকবে, বা শুধু বামে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো। তো আমরা কাকে চাচ্ছি? H1 কে চাচ্ছি। তো H1 এর নিচে যদি মার্জিন বটম দিতে চাই তাহলে জাস্ট এখানে লিখবো মার্জিন বটম। কতটুকু দিবেন? ধরেন 20 পিক্সেল, হয়ে গেল। এবার একটা রিলোড করলে দেখবেন এই যে H1 এর নিচে 20 পিক্সেল একটা
মার্জিন চলে আসছে। এভাবে আপনি এটাকেও দিতে পারবেন, এটাকেও দিতে পারবেন। আমরা আপাতত ভিতরের আইটেমগুলো নিয়ে দেখব না, দেখব হচ্ছে পুরো ডিফটাকে নিয়ে। ঠিক আছে, তো ডিফটাকে নিয়ে দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ডিফ কোথায়, এই যে আমাদের ডিফ, এই ডিফের মধ্যে এসে আমরা উইথটা একটু কমিয়ে দেই প্রথমত, এরপরে আমরা এখানে একটা রিলোড দিই। এবার আসি এই ডিফের মার্জিন ব্যবহার করা শিখব। প্রথমে লিখব মার্জিন টপ, মার্জিন টপ মানে উপরে, তাহলে উপর থেকে আমি দিতে চাচ্ছি 20 পিক্সেল। তো দেখেন রিলোড করার পরে এই ডিভের উপরে 20 পিক্সেল একটা মার্জিন ক্রিয়েট হবে, বুঝতে পারছি? এবার আসেন বাম দিকে দিব, এখানে যদি বাম দিকে দিতে চাই তাহলে লিখব মার্জিন লেফট। কতটুকু দিব, ধরেন 30 পিক্সেল। সেভ করে একটা রিলোড করেন, দেখেন বাম দিকে মার্জিন তৈরি হয়েছে। ডান দিকে দিলে কিছু বোঝা যাবে না, কারণ ডান দিকে কোনো কন্টেন্ট নেই, পুরোটাই ফাঁকা, তাই দেই নাই। তারপরে একটু দিয়ে দেখাই, ধরেন আমি এখানে বললাম মার্জিন রাইট, ধরেন 50 পিক্সেল। সেভ করে একটা রিলোড করেন, কিছু বোঝা যায় না কেন, কারণ আমরা যে মার্জিনটা দিছি 50 পিক্সেল মার্জিন নিছে, কিন্তু এদিকে কোনো কন্টেন্ট না থাকার কারণে আমরা হচ্ছে যে বুঝতে পারতেছি না যে এখানে কি হয়েছে, বাট মার্জিন পেয়ে গেছে। ঠিক একইভাবে বটমেও সেম কাজই করবে। আচ্ছা, মার্জিন দিলে কি হয় বলেন তো, কি হয়? মার্জিন হয়, ডিপ সরে আসে না। মার্জিনটা মূলত যাকে দিব সেই কন্টেন্টের বাহিরে ঘটে। যেমন আমরা এতক্ষণ পর্যন্ত মার্জিনটা কাকে দিচ্ছিলাম, ডিফকে দিচ্ছিলাম। দেখেন মার্জিনটা কোথায় ঘটছে, বাহিরে। এদিকে দেখেন ডিপের বাহিরে, ভিতরে কি ঘটছে না, ভিতরে কিন্তু ঘটে না। ঠিক মার্জিনের খালাতো ভাইয়ের নাম হচ্ছে প্যাডিং, যে উল্টা কাজটা করে। সে এইরকমই স্পেস ক্রিয়েট করে, শুধুমাত্র কি করবে, ভিতরে করবে। যেমন আমরা এই জায়গাটায় ডিফ কোথায়, যে মার্জিন টপ 20 পিক্সেল দিছি না, এখানে যদি এসে আমি বলি প্যাডিং টপ 20 পিক্সেল, তাহলে দেখবেন এই স্পেসটুকুই থাকবে, কিন্তু ডিভের ভিতরে থাকবে। দেখেন ডিভের ভিতরে থাকার কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একদম পুরোটা পর্যন্ত আছে। আর মার্জিনের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফটা বড় হয় নাই, ডিফটার বাহিরে একটা স্পেস ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা মার্জিন আর প্যাডিং এর মধ্যে মূল পার্থক্যই হচ্ছে একটা ভিতরে ঘটে আর একটা হচ্ছে বাহিরে ঘটে। যদি আমাদের প্রয়োজন পড়ে আমি আমার যেই সেকশন নিয়ে কাজ করতেছি বা যেই এলিমেন্টটাকে নিয়ে কাজ করতেছি ওই এলিমেন্টের বাহিরে আমি স্পেস ক্রিয়েট করব, তাহলে মার্জিন। আর যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমরা ভিতরে স্পেস ক্রিয়েট করব, তাহলে প্যাডিং। এই কনসেপ্টটা মাথায় রেখে আপনি মার্জিন আর প্যাডিং দিবেন। ঠিক আছে, মূলত আলাদা বোঝানোর জন্য আমরা মার্জিন ব্যবহার করি, আর হচ্ছে ভিতরে স্পেস ক্রিয়েট করার জন্য আমরা প্যাডিং ব্যবহার করি, আর বাকি সবকিছু সেম। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম প্যাডিং দেওয়াতে ভিতরে চলে আসছে, আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার মার্জিনে নিয়ে আসলাম। মার্জিন টপ, বটম, লেফট, রাইট সেটা এইভাবে আলাদা না লিখে একসাথেও লেখা যায়। চলেন আমরা একসাথে লিখি, যেটা উপরেও যে লিখছিলাম মার্জিন 0, তো আমরা এখানে এসে লিখলাম এখন মার্জিন, শুধু মার্জিন। আর যখন শুধু মার্জিন লিখবেন তখন আপনি চাইলে একটা ভ্যালু ব্যবহার করতে পারবেন, দুইটা ভ্যালু ব্যবহার করতে পারবেন, তিনটা ব্যবহার করতে পারবেন, চারটাও ব্যবহার করতে পারবেন। তো যদি একটা ব্যবহার করেন যেমন মার্জিন 0, তার মানে হচ্ছে চারপাশে মার্জিন 0, কোথাও মার্জিন হবে না। যদি আমি এখানে আপনার লিখি 20 পিক্সেল, তাহলে চারপাশেই 20 পিক্সেল, এমন না যে চারপাশ মিলিয়ে 20 পিক্সেল, চারপাশে আলাদা আলাদা ভাবে 20 পিক্সেল, উপরে 20 পিক্সেল, ডানে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, বামে 20 পিক্সেল। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি যদি আমরা দুইটা ভ্যালু ইউজ করি, যেমন আমি এখানে লিখলাম 30 পিক্সেল। এই কথাটার মানে হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে এবং নিচে কাজ করবে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ডানে এবং বামে কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে উপরে হবে 20 পিক্সেল আর নিচে কত, 30 পিক্সেল না? না, উপরে 20, নিচেও 20, আর ডানে 30, বামে 30। ক্লিয়ার? এবার সে 3 নাম্বার যদি ভ্যালু ইউজ করি, সাপোজ এখানে দিলাম 40 পিক্সেল, এটা কি কাজে দিবে? প্রথমটা হচ্ছে উপরে, এরপরটা হচ্ছে ডানে এবং বামে, এরপরটা হচ্ছে নিচে।
বুঝতে পারছি? তাহলে প্রথমটা কাজ করবে উপরে, মাঝেরটা তাহলে ডানে বামে, আর শেষেরটা হচ্ছে নিচে। এরপরে যদি আমরা আরো একটা দিই 50 পিক্সেল, এবার চারটার জন্য চারটা, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে বামে। এবার ক্লকওয়াইজ চারটা, ঠিক আছে? উপরে, ডানে, নিচে, বামে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা এই মার্জিন ব্যবহার করে যদি চারপাশে চার রকম দিতে চাই তাহলে আমরা চারটা ভ্যালু ব্যবহার করব। যদি আমরা এমন চাই যে উপরে হচ্ছে একরকম, নিচে আরেক রকম, ডানে বামে সেম, তাহলে আমরা তিনটা ভ্যালু ব্যবহার করব। যদি চিন্তা করি না উপরে নিচে একই রকম, ডানে বামে একই রকম, তাহলে আমরা দুইটা ভ্যালু ব্যবহার করব। সাধারণত এটা খুব ইউজ হয়, এই যে দুইটা ভ্যালুর কাজটা খুব ইউজ হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখবো যে উপরে নিচে সেম রাখি আর ডানে বামে সেম রাখি। আবার অনেক ক্ষেত্রে একটাও খুব ইউজ হয়, কারণ অনেক সময় আমরা চারপাশে সেম মার্জিন রাখি, সেই ক্ষেত্রে একটা ব্যবহার করতে হয়। এই হচ্ছে বিষয়, দেখেন এই। আর প্যাডিং এর ব্যাপারটাও একেবারেই সেম, শুধুমাত্র পার্থক্য কি, প্যাডিংটা ভিতরে নিবে। দেখেন 20 পিক্সেল প্যাডিং, এখন আমরা দেখবো যে দুইটাই ভিতরে নিছে। দেখেন আমার ডিপটা একটু ছড়াই গেছে চারপাশে 20 পিক্সেল করে। এখন এই যে এই অংশগুলো আমার ডিভের বাহিরে থাকবে, এই অংশে আমার কোনো টেক্সট প্রবেশ করবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য দেখলাম। ডিজাইন করতে গেলে আপনার এই রকম জিনিসগুলো আপনারা অনেক ফেস করবেন, যে হচ্ছে যে আমি আপনার কিভাবে করব, এই কোনটা প্যাডিং দিব, কোন ক্ষেত্রে মার্জিন দিব, কোনটাকে, এই ডিপটাকে। হ্যাঁ, এই তো ভালো একটা কথা বলছেন যে আমরা হচ্ছে এই ডিপটাকে তো মাঝখানে নিতে পারবো। হ্যাঁ, ডিপটাকে মাঝখানে নেওয়ার একটা কৌশল আছে, ঠিক আছে? সেটা হইতেছে মার্জিন। এখন আমরা চিন্তা করতে পারি এটার কোন পাশে মার্জিন দিলে এটা মাঝখানে আসবে, বলেন তো? ওই পাশে মার্জিন দিলে, তার মানে আমরা এই ডিভের প্যাডিংও যখন দিবেন সাথে মার্জিনও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যেহেতু শুধু বামে, তাই এখানে লিখলাম, বা শুধু মার্জিনই লিখলাম। উপরে নিচে দরকার আছে মার্জিন, তাহলে কি করব, 0। তারপর আরেকটা ভ্যালু দিলাম ডানে এবং বামে, এখানেও কি দিলাম 20 পিক্সেল, কিন্তু ডানে আর বামে কি দরকার, শুধু বামে দরকার, তাই তো? তাহলে আমরা হচ্ছে যে আপনার এই ভ্যালুটাও কি দিতে পারি, 0, তাই না? তারপরে ভ্যালুটাও 0, কারণ আমরা জানি এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে ডানে, এরপর এটা হচ্ছে নিচে, আর শেষের ভ্যালুটা হচ্ছে বামে। তাহলে আমরা এইখানে দিব হচ্ছে ধরেন 50 পিক্সেল। তাহলে এখন মার্জিনটা শুধু বাম পাশে পাবে আর সবগুলাই 0-তে থাকবে। তাহলে দেখেন এখানে একটা রিলোড দিলাম, দেখেন আসছে, অল্প আসছে। এখন আমরা এটাকে বাড়াইলাম 150। পার্সেন্টেজও দিতে পারেন, কিন্তু আমি বিষয়টা দেখাইতেছি, আমরা যে কাজটা করতেছি এটা রং ওয়ে, এভাবে আমরা কোনোদিনও করব না, জাস্ট বুঝাচ্ছি। আমরা বাম দিকে দিয়ে দেখেন আমরা কিন্তু খুঁজেই পাচ্ছি না যে কত দিলে আমার এটা অ্যাকচুয়ালি সেন্টারে আসবে। এখন কি ধরেন আমার কাছে এখন আমার চোখে সাপোজ মনে হচ্ছে সেন্টারে আসছে, মনে হচ্ছে, কিন্তু আসলে কি সেন্টারে আছে, অ্যাকুরেটলি সেন্টারে আছে? তার মানে আমি কখনোই হিসাব করে ধরতে পারবো না। কিংবা স্ক্রিনটা একটু ছোট করলেই দেখবেন, দেখেন ধরেন স্ক্রিনটাকে ছোট করে দিলাম আরো, ঠিক আছে? এখন বলেন তো সেন্টারে আছে, এবার এই পাশে বেশি কম মনে হয়ে যাচ্ছে না? সো এইরকম ঝামেলা মনে হবে। তো আমরা যদি চাই একটাকে একদম সেন্টারে নিয়ে আসবো, কোনো ডিফকে, যদি কোনো টেক্সটকে সেন্টারে আনতে চাই তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, কিন্তু কোনো ডিফকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কিন্তু ডিভ অ্যালাইন সেন্টার বলে কিছু নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব। মার্জিন ব্যবহার করে লিখবো 0, এটা হচ্ছে উপরে নিচে, অর্থাৎ উপরে নিচে কোনো মার্জিন হবে না। আর একটা হচ্ছে অটো, অর্থাৎ ডানে বামে, এটা কি করবে, ডানে বামে যতটুকু স্পেস আছে দুই পাশে সমান স্পেস ক্রিয়েট করবে, মানে সমান মার্জিন ক্রিয়েট করবে। আর কোনো কিছুর দুই পাশে যদি সমান মার্জিন ক্রিয়েট করে তাহলে সে অটোমেটিক মাঝেই থাকবে, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা যদি সেভ করে দেই, আরেকটা রিলোড করে দেই, তাহলে দেখেন এবার মাঝখানে আছে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? কোন পাশে না, আপনার তো ইচ্ছা হচ্ছে দুইটার মাঝখানে আনছেন, এই যদি উদ্দেশ্য হয় মাঝে রাখা তাহলে কন্টেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? যদি আপনার উদ্দেশ্য হয় এই ডিফটাকে মাঝে রাখা তাহলে আপনার কন্টেন্ট ইউজ করতে হবে কেন? ব্যাপারটা বুঝেন নাই? তাহলে তো একাধিক থাকবে না, আর একাধিক থাকলে তো আর এটা মাঝখানে আসার প্রশ্ন আসবে না, এটা এক পাশে থাকবে, ওইটা আরেক পাশে থাকবে, ঠিক আছে? তা আমাদের উদ্দেশ্য ছিল শুধু ডিফটাকে কিভাবে আমরা মাঝ বরাবর নিয়ে আসতে পারি। এটা যে শুধু বডির মাঝখানে আনতে হবে এমন না, এটা যদি আরেকটা ডিভের মধ্যে থাকতো
তারপরে যদি আমরা বলতাম তাহলে ওই ডিভ অনুযায়ী এটা মাঝখানে আসতো, যেমনটা ওই যে এটা একটু আগে পুরো বডি অনুযায়ী সেন্টারে ছিল, যখন আমরা ডিভের মধ্যে নিলাম ডিভ অনুযায়ী সেন্টারে হলো। এই ডিভটাও অন্য আরেকটা ডিভের মধ্যে থাকতে পারতো। আমরা যদি ওকে মার্জিন 0 অটো করি তাহলে সে কি হবে, ওই ডিভ অনুযায়ী সেন্টারে থাকবে। এখানে দেখেন আমরা মার্জিন 0 অটো করছি, মানে উপরে নিচে কোনো মার্জিন নাই, ডানে বামে অটো। আমরা যদি এখানে লিখি উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে অটো, তাহলে দেখবেন উপরে নিচে আবার একটা মার্জিন ক্রিয়েট হবে আর ডানে বামে অটো হয়ে আসবে। তবে উপরে নিচে কোনো অটো হয় না, না উপরে নিচে কোনো অটো হয় না, ঠিক আছে? কারণ উপরে নিচে অটো হয় না কারণ আপনার হাইট যেটা সেটা তো আপনার ইনফিনিটি হয়, এটা আপনার হচ্ছে সে কোনো শেষ খুঁজে পাবে না, কারণ আপনার কন্টেন্ট যত বাড়বে এটা তত নিচে নামতে থাকবে। কিন্তু উইথের একটা শেষ আছে, যেই ডিভাইসে আছে সেই ডিভাইস অনুযায়ী একটা উইথ আছে, বাট হাইট সারা জীবন স্ক্রল করতে থাকবেন, কোনো শেষ হবে না, এই জন্য এটার কোনো অটো হবে না। ওকে, আর এই কারণেই আমরা হাইটের ক্ষেত্রে সবসময় যেটা করব সেটা হচ্ছে পিক্সেলে দিব, মানে যদি কখনো প্রয়োজন পড়ে, কারণ হাইটের ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া যায় না। আর যদি আমরা হচ্ছে উইথের ক্ষেত্রে চাই তখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই কম বেশি? আচ্ছা, এবার বলেন কারো কোনো কনফিউশন আছে কিনা আজকের টপিকগুলো নিয়ে? আজকে আমরা সিএসএস নিয়ে কথা বলছি এবং অনেক টুকিটাকি বিষয় নিয়ে কথা বলছি, আমরা কোনো ডিজাইনে যাই নাই, শুধুমাত্র সিএসএস এর বিভিন্ন প্রপার্টির জাস্ট ব্যবহার দেখছি, কোনটা করলে কি হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আমরা সিলেক্টর নিয়ে আজকে এখনো ওইভাবে আলোচনা করি নাই, জাস্ট দুই একটা সিলেক্টর দেখেছি, ট্যাগ, ক্লাস আর আইডি। এছাড়াও আরো অনেক ধরনের সিলেক্টর আছে, আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করতে পারি, আমরা চাইল্ডের মাধ্যমে সিলেক্ট করতে পারি, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর একটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে ডিফ কে চেনানো। এই ডিফ আমাদের অনেক ইম্পর্টেন্ট, সামনে খুব কাজে দিবে, এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে কি কারোর মধ্যে কোনো প্রশ্ন জাগছে মনের মধ্যে, আনাচে কানাচে? সিএসএস এর নামেও স্টাইল না কি ইউজ করা যায়? সিএসএস এর রিনেম করে হ্যাঁ যে কোনো নাম, আপনি আপনার নাম দেন, আপনার শ্বশুরের নাম দেন, আপনার গার্লফ্রেন্ডের নাম দেন। আপনার গার্লফ্রেন্ড আছে, বউ আছে? তাহলে তো আপনি দুঃখী মানুষ। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি অন্য কারো নাম দেন, ঠিক আছে? আচ্ছা, নাকি নাকি চাপা মারতেছে, মানে সত্যি কথা বলে না। হ্যাঁ, আপনি আপনি ওই দুঃখে আছেন না খুব, আহারে। আচ্ছা থাক, আপনার গার্লফ্রেন্ড জানে এই ঘটনা? জানে না?